এক্ষেত্রে যেই পাশের হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে খুব কাছে সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে না? হ্যাঁ, দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকলে সেটাই হবে। আমরা দেখবো একটু পরে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকলে কি হবে। আচ্ছা, অ্যালকোহলের ক্লাসিফিকেশন ছিল আমাদের অ্যালকোহলের ক্লাসিফিকেশন মোনো, ডাই, ট্রাই, পলিহাইড্রিক এভাবে করে থাকি যদি হাইড্রোক্সিল গ্রুপের নাম্বারের উপর ডিপেন্ড করে। হাইড্রোক্সিল যদি অ্যালকোহলের মধ্যে একটা থাকে তাহলে মনোহাইড্রিক অ্যালকোহল বলবো, দুটা থাকলে ডাইহাইড্রিক, তিনটা থাকলে ট্রাইহাইড্রিক, আরো বেশি থাকলে পলিহাইড্রিক। তো এখানে দেখো ইথেনের সাথে দুইটা দুইটা কার্বনের সাথে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, 1,2 ইথেন ডায়ল। এখানে তোমার যে কোশ্চেনটা ছিল প্রোপেনের 3টা কার্বন আছে, 3টা কার্বনের মধ্যে আমি যদি নামকরণ করতে যাই এই পাশ থেকে বাম পাশ থেকে তাহলে এখানে 1 2 3 হতো, মানে আমার নামকরণ হতো 2 3 প্রোপেন ডায়ল। কিন্তু আমি যদি ডান পাশ থেকে যাই তাহলে দেখি হাইড্রোক্সিল গ্রুপগুলো কাছে হচ্ছে 1 2 প্রোপেন ডায়ল। ঠিক আছে, এরপরে ট্রায়লের ক্ষেত্রে কিভাবে বলবো, জাস্ট 1 2 3 প্রোপেন ট্রায়ল। আচ্ছা, আমাদের মেইনলি কনসার্ন মনোহাইড্রিক অ্যালকোহল নিয়ে, আমরা ডাইহাইড্রিক ট্রাইহাইড্রিক নিয়ে পড়াশোনা করিনি, আসলে মনোহাইড্রিক নিয়ে মেইনলি পড়েছি। তো মনোহাইড্রিক অ্যালকোহল গুলোকে আবার আরো ফার্দার ক্লাসিফিকেশন করা যায়, ডিপেন্ড করে এটা হাইড্রোক্সিল যুক্ত কার্বন অপর অন্য কয়টা কার্বনের সাথে যুক্ত আছে এটার উপর ডিপেন্ড করে মনোহাইড্রিক অ্যালকোহল গুলোকে আমরা 3 ভাগে ভাগ করছি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। কি বলছি এখানে, বিষয়টা কি, ফ্যাক্ট পয়েন্টটা কি আসলে এখানে, হাইড্রোক্সিল যুক্ত কার্বন অর্থাৎ যে কার্বনটা হাইড্রোক্সিল বিয়ার করতেছে, হাইড্রোক্সিল বিয়ারিং কার্বন অপর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে। এখানে হাত ফাঁকা রাখছি মানে কি, এই হাতে আছে প্রাণ থেকে থাকবে কার্বন আছে। হ্যাঁ, ভেরি গুড, হাইড্রোক্সিল যুক্ত কার্বন এখানে একটা কার্বনের সাথে যুক্ত আছে, সো এটা প্রাইমারি অ্যালকোহল। যখন হাইড্রোক্সিল যুক্ত কার্বন এখানে দুটা কার্বনের সাথে যুক্ত আছে, সেকেন্ডারি, এবং হাইড্রোক্সিল যুক্ত কার্বন এখানে 3টা কার্বনের সাথে যুক্ত আছে, সো টারশিয়ারি। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি ক্ষেত্রে আমরা সব সময় খুবই সিম্পল চেইন, মানে স্ট্রেইট লাইন থাকে, এই জন্য নর্মাল একটা চেইন বলে সবসময় নামের শুরুতে আমরা এন টার্মটা ব্যবহার করি। যেমন এখানে প্রোপানল, 1 প্রোপানল, বা তুমি যদি কমন এটা আইইউপিক নেমে আমরা 1 প্রোপানল বলবো, কিন্তু তুমি যদি কমন নেম সিস্টেমে যাও সেক্ষেত্রে এন প্রোপানল, প্রোপাইল অ্যালকোহল বলতে হবে, এন প্রোপাইল অ্যালকোহল। আচ্ছা, সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে এখানে দেখো প্রাইমারি না সেকেন্ডারি, এটা প্রাইমারি গুলো স্ট্রেইট চেইন হয় কারণ হাইড্রোক্সিল যুক্ত কার্বন পাশে একটা কার্বনের সাথে যুক্ত আছে, এখানে ব্রাঞ্চ হওয়ার কোনো কারণ নাই, স্ট্রেইট লাইন হয়ে আছে। আচ্ছা, সেকেন্ডারির ক্ষেত্রে আইইউপিক নেমে আমাদের ভেজাল নাই, আইইউপিক নেমের সিস্টেম হচ্ছে হাইড্রোক্সিলের পজিশন কোথায়, তাই না? এটাকে আমি আইইউপিক নেমে যদি লিখতে যাই তাহলে কি হতো, 2 প্রোপানল, তাই তো? কিন্তু যদি আমি কমন নেমে লিখতে যাই তখন দুইটা টার্ম চলে আসে, একটা আসে আইসো আর একটা আসে সেক। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে দুইটা টার্ম আসে, আইসো আর সেক। আইসো অর্থ হচ্ছে সেম, অর্থাৎ তোমার হাইড্রোক্সিল যুক্ত কার্বনের দুই পাশে যদি একই একই গ্রুপ থাকে তখন সেটাকে বলবো আমরা আইসো দিয়ে বলবো। আইসো যেমন এখানে কার্বনের দুই পাশে একই গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে একই সমান, তো এই জন্য এটার নাম হচ্ছে আইসো প্রোপাইল অ্যালকোহল। কিন্তু এখানেও দেখো, এই ক্ষেত্রে দেখো এই জায়গাটাতে এখানে তো হাইড্রোক্সিল যুক্ত কার্বন দুইটা কার্বনের সাথে যুক্ত আছে অর্থাৎ 2 ডিগ্রি, বাট এক্ষেত্রে কি কার্বনের দুই পাশে একই গ্রুপ আছে? না। তো এই জন্য এই সময় আর আইসো টার্মটা ব্যবহার করতে পারবো না, এই সময় চলে আসতেছে সেক, সেক টার্মটা। হ্যাঁ, সেকেন্ডারি থেকে সেক, সেক বিউটাইল অ্যালকোহল। আর টারশিয়ারির ক্ষেত্রে আমরা বলবো টার্ট, টার্ট টার্মটা ব্যবহার করবো, টার্ট বিউটাইল অ্যালকোহল। তো নামকরণ আসলে তোমাদের জানার জন্য, এগুলো এক্সামে আসে না, নামকরণ এক্সামে আসে না, শুধু জানার জন্য। আচ্ছা, এই মনোহাইড্রিক অ্যালকোহলগুলোকে আবার দুভাগে ক্লাসিফাই করা হয়েছে, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড অ্যালকোহল বলতে বোঝানো হচ্ছে যেগুলো আমরা পড়লাম এতক্ষণ ধরে, যখন কোনো হাইড্রোক্সিল যুক্ত যে চেইনটা আছে ওই চেইনে কোনো আনস্যাচুরেশন থাকবে না,
অর্থাৎ ডাবল বন্ড, ট্রিপল বন্ড বা বেনজিন রিং কোনোটাই থাকবে না, তখন সেটাকে বলবো আমরা স্যাচুরেটেড অ্যালকোহল। আর আনস্যাচুরেটেড অ্যালকোহল বলতে হাইড্রক্সিল যুক্ত চেইনে, হাইড্রক্সিল যুক্ত কার্বনের যে চেইনটা আছে সেই চেইনে যদি ডাবল বন্ড, ট্রিপল বন্ড বা কোনো ধরনের বেনজিন রিং যুক্ত থাকে সেটাকে বলবো আনস্যাচুরেটেড অ্যালকোহল। যেমন এখানে হাইড্রক্সিলের সাথে এখানে আছে কি CH2, এই CH2 এর সাথে আবার একটা অ্যারোমেটিক রিং আছে, তো এটা আমার হবে আনস্যাচুরেটেড অ্যালকোহল। এটার নাম কি হবে? এই জায়গায় আছে আমার CH2, তাহলে নাম কি? অ্যালকোহলটার নাম কি? বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, CH2 এর জায়গায় যদি CH থাকতো তাহলে কি হতো? টলুইন। টলুইন থেকে যখন একটা হাইড্রোজেন চলে গিয়ে অন্য কোনো প্রতিস্থাপক আসবে তখন সেটার নামের শুরুতে হবে বেনজাইল। টলুইন থেকে দুইটা হাইড্রোজেন সরে গিয়ে যখন অন্য কিছু আসবে তখন নামে হবে বেনজাল। আর যখন টলুইনের তিনটা হাইড্রোজেনই সরে গিয়ে অন্য কোনো কিছু যুক্ত হবে তখন ওইটা নাম কি হবে? বেনজো। ঠিক আছে, এখানে কি হচ্ছে? টলুইনের থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা হাইড্রোক্সিল আসছে না? জি ম্যাম। তো এটার নাম হবে বেনজাইল অ্যালকোহল। বেনজিন। ওকে, আচ্ছা, অ্যালকোহলের নেক্সট আমরা পড়েছিলাম অ্যালকোহলের প্রিপারেশন। অ্যালকোহলের প্রিপারেশন প্রথম পড়েছি আমরা অ্যালকিন থেকে, অ্যালকিনের হাইড্রেশন থেকে। হাইড্রেশন মানে কি? হাইড্রেশন মানে ওয়াটার অ্যাডিশন, ওয়াটার অ্যাড করব। তো ওয়াটার যেহেতু আমাদের আনসিমেট্রিক্যাল না, একটা প্রোটন একটা হাইড্রোক্সিল, তাই না? আনসিমেট্রিক্যাল, একটা পজিটিভ পার্ট আছে একটা নেগেটিভ পার্ট আছে। এই ক্ষেত্রে মার্কোনিকোভের রুল ফলো করে অ্যাডিশনটা হবে। মার্কোনিকোভের রুল কি? পজিটিভ পোর্শন যে যুক্ত তেলা হবে, মাথায় তেল দেওয়া আপনি, হ্যাঁ রাইট, যে যে অংশে পজিটিভ সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। হ্যাঁ, যেখানে পজিটিভ পোর্শন বেশি যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে পজিটিভ পোর্শনটা যুক্ত হবে, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে গিয়ে নেগেটিভ পোর্শনটা যুক্ত হবে। তো তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে আমি কার্বন কার্বন ডাবল বন্ড দেখানো হচ্ছে। সো হাইড্রোজেন ওয়াটারের প্রোটন গিয়ে হাইড্রোজেন গিয়ে কোথায় যুক্ত হবে? 1 নাম্বার কার্বনে আমার হাইড্রোজেন বেশি। আচ্ছা, যুক্ত কি এই ডাবল বন্ড ছাড়া অন্য কোথাও গিয়ে যুক্ত হবে? যুক্ত কিন্তু ডাবল বন্ডে হবে। তো ডাবল বন্ডেড কার্বন গুলোতে হবে। তো ডাবল বন্ডেড কার্বন গুলোই আমাদের কনস্ট্যান্ট, তাদের মধ্যে কার হাইড্রোজেন বেশি আছে? দেখা যাচ্ছে 1 নম্বরে হাইড্রোজেন বেশি আছে, এখানে এসে হাইড্রোজেন যুক্ত হবে। 2 নম্বরে হাইড্রোজেন কম আছে, এখানে এসে হাইড্রোক্সিল যুক্ত হবে, নেগেটিভ পোর্শনটা যুক্ত হবে। তো তার মানে আমরা 1 নম্বর পজিশনে সবসময় হাইড্রোজেনটা বেশি হয়, 2 নম্বর পজিশনে হাইড্রোজেন কম হয়। এই মার্কোনিকোভ অ্যাডিশনের কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যালকোহলটা পাচ্ছি এটা কি 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি? মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি, সরি ম্যাডাম 2 ডিগ্রি, 2 ডিগ্রি দুটো আছে। হ্যাঁ 2 ডিগ্রি। সো আমরা মার্কোনিকোভ রুলস ফলো করে এই ওয়াটারের অ্যাডিশনের মাধ্যমে সবসময় অ্যালকিন থেকে 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে থাকি। এখানে কার্বনের সাথে 2 নাম্বার কার্বনের সাথে হাইড্রোজেনের জায়গায় যদি একটা আমার অ্যালকাইল গ্রুপ থাকতো, আরেকটা অ্যালকাইল গ্রুপ থাকতো, আর থাকতো যদি আরেকটা, এই হাইড্রোজেনটা যদি না থাকতো সেক্ষেত্রে আমার কি হতো? কয় ডিগ্রি অ্যালকোহল পেতাম? 3 ডিগ্রি। 3 ডিগ্রি অ্যালকোহল পেতাম। বাট এই ক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায় না। তো প্রাইমারি অ্যালকোহল যদি পেতে চাই তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ছিল, এটা আমি ক্লাসে 2 দিন করে পড়িয়েছি, হাইড্রোবোরেশন অক্সিডেশন, 2 দিন না অনেক অনেক টাইম দিয়ে পড়িয়েছিলাম হাইড্রোবোরেশন অক্সিডেশন। হাইড্রোবোরেশন হয় ডাইবোরেন বা বোরন ট্রাইহাইড্রাইড। ডাইবোরেন হচ্ছে বোরন ট্রাইহাইড্রাইডের ডাইমার একটা, এটার অ্যাডিশন করার পরে অক্সিডেশন হবে। আচ্ছা, অ্যাডিশন কিভাবে হচ্ছে দেখো, এটা বোরন ট্রাইহাইড্রাইড, অ্যাডিশন কিন্তু মার্কোনিকোভ রুল অনুযায়ী হবে। মার্কোনিকোভ রুল অনুযায়ী কি হবে? পজিটিভ পোর্শন যাবে যেখানে হাইড্রোজেন বেশি, নেগেটিভ পোর্শন আসবে যেখানে হাইড্রোজেন কম। এই ক্ষেত্রে এই হাইড্রোজেনটা নেগেটিভ পোর্শন হিসেবে কাজ করে, নেগেটিভ, আর বোরনটা পজিটিভ পোর্শন হিসেবে কাজ করে, কারণ বোরন ইলেকট্রন ডিফিশিয়েন্ট, ঠিক আছে, আর হাইড্রোজেনটা হাইড্রাইড হিসেবে কাজ করে। সো হাইড্রোজেনটা চলে যায় নেগেটিভ পোর্শন, বোরনটা পজিটিভ পোর্শন। তখন কি হয় দেখো, হাইড্রোজেন নেগেটিভ পোর্শন যে যুক্ত হয়েছে 2 নাম্বার হাইড্রোজেনে, আর বোরন যে যুক্ত হয়েছে 1 নাম্বার হাইড্রোজেনে। এখন তো বোরনের সাথে আরো 2টা হাইড্রোজেন আছে যেগুলাকে সরায়, যেগুলো আবার অ্যালকিনের সাথে যুক্ত হতে পারবে। এই বোরন ট্রাইহাইড্রাইড যখন অ্যাডিশন করি আমাদের 3টা অ্যালকিন যুক্ত হয়,
দেখো এটা কিভাবে অ্যাড হবে, এই যে বোরনের সাথে দুইটা হাইড্রোজেন আছে না, এই দুইটার মধ্যে আরেকটা হাইড্রোজেন যাই যুক্ত হবে এই 2 নাম্বার কার্বনে আরেকটা অ্যালকিনের, আর বাকি পোর্শনটা বোরন সহ এই বাকি পোর্শনটা যে যুক্ত হবে 1 নাম্বার কার্বনে। দেখো ওরকমই হয়েছে, এখানে গিয়ে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটা CH2 হয়ে গেছে, আর এখানে তোমার বাকি পোর্শনটা আসে। তার মানে বোরনের সাথে এখন কয়টা অ্যালকাইল গ্রুপ আছে, এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ, মানে একটাই আছে। দেখো এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ। পরে যখন এই বোরনের দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে, তখন এটা কি, আর এই কার্বনটা এসে এখানে যুক্ত হয়েছে, এটা এরকম অ্যালকাইল হিসেবে ওটার মতো আরেকটা অ্যালকাইল হিসেবে যুক্ত হয়েছে। এভাবে যদি আমি এটাকে লিখি, এটার মতো আরেকটা অ্যালকাইল হিসেবে যুক্ত হয়েছে। সো এখানে আবার আরেকটা অ্যালকিন গ্রুপ ঠিক সেম ভাবে যুক্ত হবে। বোরনের আরেকটা যেহেতু হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এখানে এই কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এটা অ্যালকাইলের মতো করে বোরনের সাথে এসে যুক্ত হবে। তার মানে বোরনের সাথে তখন তোমার তাহলে কি হচ্ছে, 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত হচ্ছে, এই হাইড্রোজেনটা থাকতেছে না। সো এরকম ট্রাই অ্যালকাইল বোরেন তৈরি হলো। ট্রাই অ্যালকাইল বোরেন তৈরি হলে 3টা অ্যালকিন অ্যাডিশনের মাধ্যমে। এখন যখন তুমি এটাকে অক্সিডেশন করবা, কিভাবে অক্সিডেশন করা হবে, হাইড্রোজেন পারঅক্সাইড ইন প্রেজেন্স অফ বেজের উপস্থিতিতে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে অক্সিডেশন করা হবে। করলে কি হবে, এই যে 3টা অ্যালকাইল গ্রুপ আছে, 3টা অ্যালকাইল গ্রুপের সাথে হাইড্রোক্সিল গ্রুপ চলে আসবে, আর বোরনটারও অক্সিডেশন হয়ে বোরন হাইড্রোক্সাইড তৈরি করবে। ঠিক আছে, বোরনের সাথেও 3টা হাইড্রোক্সিল গ্রুপ আসবে এবং 3টা অ্যালকাইল গ্রুপের সাথেও 3টা হাইড্রোক্সিল গ্রুপ আসবে। সো এই অ্যালকাইল গ্রুপের কোথায় হাইড্রোক্সিল গ্রুপ আসবে, কয় নাম্বার কার্বনে আসবে, কয় নাম্বার কার্বনটা বোরনের সাথে যুক্ত আছে অ্যালকাইল গ্রুপের, কয় নাম্বার কার্বন, 1 নাম্বারটা না, জি ম্যাম, প্রথমটা। 1 নাম্বার কার্বনটা যুক্ত আছে বোরনের সাথে। সো এই 1 নাম্বার কার্বনে এসে হাইড্রোক্সিল যুক্ত হবে। ঠিক আছে, এভাবে তোমার, তাহলে আমি এখান থেকে প্রোডাক্ট কি পেলাম, প্রোপেন 1 অল বা 1 প্রোপানল প্রাইমারি অ্যালকোহল পেলাম। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আমার আমার যেহেতু মার্কোনিকো একটু আগে আমি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে মার্কোনিকো প্রোডাক্ট বলেছিলাম, এই জন্য এই 1 ডিগ্রি অ্যালকোহলকে বলবো অ্যান্টি মার্কোনিকো প্রোডাক্ট। তোমাদেরকে যদি এক্সামে এরকম প্রোপিন দেওয়া থাকে, প্রোপিন দেওয়ার পরে লেখা হয় যে দুইটার অ্যারো সাইন দিয়ে, এক পাশে লেখা হলো যে তোমার 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, এক পাশে লেখা হলো 1 ডিগ্রি অ্যালকোহল। তো মাঝখানে তোমার রিয়েজেন্ট কি হবে, কোশ্চিন মার্ক থাকবে, রিয়েজেন্ট কি হবে, সেক্ষেত্রে কি হবে রিয়েজেন্ট, যদি থাকে 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, তখন আমি রিয়েজেন্ট কি লিখবো, কোন রিয়েজেন্ট অ্যাড করলে প্রোপিন থেকে আমি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, ম্যাম ওয়াটার অ্যাড করলে, ওয়াটার অ্যাড করবো। ওয়াটার অ্যাডিশনটা হয় অ্যাসিড ক্যাটালিস্টের প্রেজেন্সে, এই জন্য H+, ওয়াটারের সাথে H+ও লিখে দিতে হবে। ঠিক আছে, আর যদি 1 প্রোপানল আসে সেক্ষেত্রে কি লিখবো, 1 প্রোপানল হলে সেক্ষেত্রে আমার রিয়েজেন্ট কি হবে, ডাইবোরেন। তোমরা খাতায় চেক করে দেখবা, আমি এটা খাতায় বারবার তোমাদের লিখে দিয়েছিলাম। তীর চিহ্নের উপরে লিখবা ডাইবোরেন বা বোরন ট্রাইহাইড্রাইড এবং নিচে লিখবা হাইড্রোজেন পারঅক্সাইড হাইড্রোক্সিল। তার মানে উপরে 1 নাম্বার দিয়ে বোঝানো হচ্ছে যে তোমার বোরন ট্রাইহাইড্রাইডের অ্যাডিশন হয়েছে, 2 নম্বরে হাইড্রোজেন পারঅক্সাইড আর হাইড্রোক্সিল লিখলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অক্সিডেশন হয়েছে। ঠিক আছে, সো এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবা। নেক্সট পড়েছিলাম আমরা কার্বনিল কম্পাউন্ড থেকে। কার্বনিল কম্পাউন্ড থেকে কিভাবে তৈরি করব আমরা অ্যালকোহল। আচ্ছা, প্রথমে আমরা একটা ট্রেন্ড মনে রাখি, প্রথমে অ্যালকোহল, তারপরে কার্বনিল কম্পাউন্ড, তারপরে অ্যাসিড। অ্যালকোহলকে অক্সিডাইজ করলে পাবো আমরা কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ডকে অক্সিডাইজ করলে পাবো অ্যাসিড। এখন উল্টাটা কিভাবে হবে, অ্যাসিড থেকে পাবো কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড থেকে পাবো অ্যালকোহল। কিভাবে পাবো, উল্টা ট্রেন্ডটা পাবো, অক্সিডেশন করে যেহেতু আমরা অ্যালকোহল থেকে কার্বনিল, কার্বনিল থেকে অ্যাসিড পাচ্ছি, তাহলে অ্যাসিড থেকে কার্বনিল আবার কার্বনিল থেকে অ্যালকোহল পাবো ডিডাকশন করলে। ডিডাকশন মানে কি, বিজারণ।
মনে আসতেছে কি তোমাদের? বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন, আর অক্সিডেশন মানে অক্সিজেন অ্যাডিশন। তুমি দেখো এখানে আমি একটা কার্বনিল লিখছি, কার্বনিলের স্কেলিটন লিখছি একটা। কার্বনিল মানে আমরা জানি কার্বন অক্সিজেন ডাবল বন্ড যুক্ত অর্গানিক কম্পাউন্ড গুলোকে কার্বনিল বলা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। এই অ্যালকোহল আর কার্বনিলের মধ্যে পার্থক্য কি? অ্যালকোহলে কি বেশি আছে কার্বনিলের থেকে? ম্যাডাম হাইড্রোক্সিল আয়ন আছে, তো হাইড্রোজেন বেশি আছে একটা। দুইটা হাইড্রোজেন বেশি আছে দেখো। দুইটা হাইড্রোজেন বেশি আছে। অর্থাৎ ডাবল বন্ড যে দুইটা ছিল, যে জায়গায় ডাবল বন্ড ছিল সে জায়গায় ডাবল বন্ড নাই। ডাবল বন্ডের দুইটা অ্যাটমের সাথে দুইটা হাইড্রোজেন চলে আসছে। ডাবল বন্ড যুক্ত দুইটা অ্যাটমের সাথে দুইটা হাইড্রোজেন চলে আসছে। সো তার মানে হাইড্রোজেন অ্যাডিশন করলেই আমরা কার্বনিল থেকে অ্যালকোহল পাবো, অর্থাৎ রিডাকশনের মাধ্যমে কার্বনিল থেকে অ্যালকোহল পাবো। এখন যদি এটা আমার অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড কখন হয়? দুইটা হাতের মধ্যে একটা হাতে যদি অ্যালকাইল থাকে, আরেকটা হাতে যদি হাইড্রোজেন থাকে, তাহলে অ্যালডিহাইডে হাইড্রোজেন অ্যাডিশন করলে দেখো আমরা একটা অ্যালকোহল পাচ্ছি। অ্যালকোহলটা কয় ডিগ্রি হচ্ছে দেখো। হাইড্রোক্সিল যুক্ত কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা কার্বনের একটা। সো আমরা এখানে অ্যালডিহাইড থেকে রিডাকশন করে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, প্রাইমারি অ্যালকোহল পাবো। আর কিটোন থেকে রিডাকশন করে কি হচ্ছে? কিটোনের ক্ষেত্রে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি, রাইট। কিটোনের দুপাশে দুইটা অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ থাকবে। সো কিটোন থেকে আমরা পাচ্ছি 2 ডিগ্রি অ্যালকোহল। সো এই রিডাকশন পদ্ধতিতে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো না। আচ্ছা, এই যে রিডাকশন করছি, রিডাকশনকে হাইড্রোজেন এমনি এমনি পেয়ে যাব? হাইড্রোজেন পাওয়ার জন্য আমাদের কি লাগবে? রিডিউসিং এজেন্ট লাগবে। তার মানে এই রিঅ্যাকশনে শুধু হাইড্রোজেন দিয়ে এভাবে লিখলে হবে না, এখানে আমার একটা রিডিউসিং এজেন্টের নাম লিখতে হবে। তো রিডিউসিং এজেন্ট আমরা পড়ছিলাম দুই ধরনের। ডিরেক্টলি হাইড্রোজেন অ্যাডিশন করব, এই ডাইরেক্ট হাইড্রোজেন মলিকুল অ্যাড করতেছি, ক্যাটালিস্ট হিসেবে ইউজ করব কোনো মেটালকে, যেমন প্যালাডিয়াম, প্লাটিনাম অথবা নিকেল। যে কাউকে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করে আমরা ডিরেক্টলি একটা হাইড্রোজেন মলিকুল অ্যাড করতে পারি। দুইটা হাইড্রোজেন আমাদের অ্যাড করতে হচ্ছে, সো আমরা এই হাইড্রোজেন মলিকুল থেকে দুইটা হাইড্রোজেন পেয়ে যাচ্ছি, ঠিক আছে? অথবা কি করতে পারি? সোডিয়াম বোরোহাইড্রাইট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট, এগুলো যদি ব্যবহার করি, এগুলো থেকে আমরা জাইমান হাইড্রোজেন পাই। জাইমান মানে কি? এরা রিঅ্যাকশন সিস্টেমে রিঅ্যাকশন চলাকালীন তাৎক্ষণিকভাবে হাইড্রোজেন তৈরি করে। যে হাইড্রোজেনগুলো সদ্য প্রস্তুত হাইড্রোজেন, এগুলোকে বলা হয় জাইমান হাইড্রোজেন। তো সোডিয়াম বোরোহাইড্রাইট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট ব্যবহার করলে আমরা জাইমান হাইড্রোজেন পাবো। সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে লিখতে হবে, রিএজেন্ট শুধু সোডিয়াম বোরোহাইড্রাইট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট এই রিএজেন্ট লিখে দিলে কিন্তু তুমি মার্কস পাবা না, তার সাথে জাইমান হাইড্রোজেনটাও লিখতে হবে। আচ্ছা, এইটুকু বোঝা গেছে? তার মানে রিডাকশন করে আমরা অ্যালডিহাইড থেকে প্রাইমারি অ্যালকোহল পাবো, কিটোন থেকে সেকেন্ডারি অ্যালকোহল পাবো। আর যদি কার্বোক্সিলিক অ্যাসিড থেকে রিডাকশন করি, আচ্ছা হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা রিএজেন্ট, সোডিয়াম বোরোহাইড্রাইট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট, এটা থাকলে জাইমান হাইড্রোজেন লিখতে হবে। দুইটা রিএজেন্টই কার্বনিল কম্পাউন্ডকে রিডাকশন করতে পারে। কিন্তু যদি কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা ট্রেনটা কি বলছিলাম? অ্যালকোহল, এরপরে কি বলছিলাম? কার্বনিল কম্পাউন্ড, এরপরে বলছিলাম কার্বক্সিলিক অ্যাসিড। অক্সিডেশন করলে, তুমি যদি অক্সিজেন অ্যাডিশন করো, সেই ক্ষেত্রে অ্যালকোহল থেকে কার্বনিল কম্পাউন্ড হবে, কার্বনিল কম্পাউন্ড থেকে কার্বক্সিলিক অ্যাসিড হবে। আর যদি তুমি হাইড্রোজেন অ্যাডিশন করো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বনিল হবে, অর্থাৎ এটা উল্টে যাবে, কার্বনিল থেকে অ্যালকোহল হবে হাইড্রোজেন অ্যাডিশন করলে। এখন এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে ডিরেক্টলি আমি অ্যালকোহল তৈরি করতে পারবো যদি আমি একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট দেই।
স্ট্রং রিডিউসিং এজেন্ট, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কার্বনিল কম্পাউন্ড এবং কার্বক্সিলিক অ্যাসিড দুইটাকেই রিডিউস করে অ্যালকোহল তৈরি করতে পারে, কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মতো স্ট্রং না, সে শুধুমাত্র কার্বনিল কম্পাউন্ডকে রিডিউস করে অ্যালকোহল তৈরি করতে পারে। ঠিক আছে? জি ম্যাম। তো কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরি করতে চাইলে সোডিয়াম বোরোহাইড্রাইড ব্যবহার করলে হবে না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করতে হবে। ওকে, এখানে আমি কিছু সাইক্লিক কম্পাউন্ড দিয়ে তোমাদের ক্লাসে বোর্ডে প্র্যাকটিস করিয়েছিলাম। এটা সাইক্লোহেক্সানন, এটা অ্যালডিহাইড না কিটোন? ম্যাডাম কিটোন, কিটোন। মানে এরপর হচ্ছে কিটোন থেকে এটা হেক্সানল অ্যালডিহাইড উৎপন্ন, সরি কি বলে, সাইক্লোহেক্সানল, অ্যালকোহল উৎপন্ন। সাইক্লোহেক্সানল। এখন সাইক্লোহেক্সানল। দুইটা হাইড্রোজেন কোথায় ম্যাডাম। যুক্ত হবে? দুইটা হাইড্রোজেন যুক্ত হবে ডাবল বন্ডেড অ্যাটম দুইটার সাথে। ডাবল বন্ড দ্বারা যে দুইটা অ্যাটম ছিল, এখানে ছিল আমার কার্বন, রিং কিন্তু ব্রেক হবে না, তোমরা কিন্তু রিং ব্রেক করে ফেলো। এটা কার্বন, এটা অক্সিজেন। সো এখানে ডাবল বন্ডেড যে অ্যাটম দুইটা ছিল, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যে এই জায়গায় আসবে একটা হাইড্রোজেন, এই জায়গায় আসবে একটা হাইড্রোজেন, তাই না? ম্যাডাম, এই ক্ষেত্রে কি সিগমা কমপ্লেক্স উৎপন্ন হয় নাকি সরাসরি জাস্ট যোগ হয়ে সরাসরি যায়? অ্যাডিশন হয়। এই সিগমা সরাসরি কমপ্লেক্স তো উৎপন্ন হবে তোমার অ্যারোমেটিক রিং এর ক্ষেত্রে, এটা কিন্তু অ্যারোমেটিক রিং না। অ্যারোমেটিক রিং এর জি ক্ষেত্রে ম্যাডাম। তোমার এই সিগমা কমপ্লেক্সের বিষয়টা আসে, ঠিক আছে, যেটা মাঝখানে আমরা এইভাবে ইন্ডিকেট করি। এটা তো অ্যারোমেটিক জি কম্পাউন্ড, ম্যাডাম। এটা সাইক্লোহেক্সানন, অ্যালিফেটিক কম্পাউন্ড, সাইক্লিক অ্যালিফেটিক কম্পাউন্ড, ঠিক আছে? জি ম্যাডাম। এখানে দেখো বেনজালডিহাইড, বেনজালডিহাইডের ক্ষেত্রে কি হবে? এখানে আমার সি ডাবল বন্ড ও এইচ, এটা অ্যালডিহাইড, কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। কোথায় হাইড্রোজেন কোথায় যাবে? হাইড্রোজেন কোথায় যুক্ত হবে? এই যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। সবসময় আমরা জানি ডাবল বন্ড ট্রিপল বন্ড এই জায়গাগুলোতে অ্যাডিশন হয়, আর অ্যাডিশনের সময় কি হয়? ডাবল বন্ড ট্রিপল বন্ড গুলো ভেঙে যায়, ভেঙে যায় ওই অ্যাটম গুলোর সাথে নতুন করে দুইটা অন্য অ্যাটম এসে যুক্ত হয়, তাই না? এক্ষেত্রে এটা জি হয়েছে। ম্যাডাম। এই যে আমাদের প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়েছে, এই তো অ্যালকোহলটার নাম কি? বেনজাইল অ্যালকোহল। এখানে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, এটা হচ্ছে আমাদের বেনজাইল অ্যালকোহল। তো কার্বনিল কম্পাউন্ড থেকে রিডাকশন ছাড়াও আরেকভাবে খুব কমন আমাদের একটা নাম আছে গ্রিগনাট রিএজেন্ট। গ্রিগনাট রিএজেন্ট ব্যবহার করেও আমরা কার্বনিল কম্পাউন্ড থেকে অ্যালকোহল তৈরি করতে পারি। গ্রিগনাট রিএজেন্ট কিভাবে তৈরি হয়? ইথার সলভেন্ট হিসাবে থাকবে ড্রাই ইথার এর প্রেজেন্সে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশনের মাধ্যমে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয়, যেটাকে আমরা বলি গ্রিগনাট রিএজেন্ট। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যে কোনোটাই হতে পারে, আর এর জায়গায় অ্যারাইল গ্রুপও হতে পারে। এটাকে বলবো আমরা গ্রিগনাট রিএজেন্ট। গ্রিগনাট রিএজেন্টের ক্ষেত্রে কি হচ্ছে? এটা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কম্পাউন্ড কাদেরকে বলি আমরা? মেটালের সাথে কার্বনের ডিরেক্ট বন্ড থাকে, যখন কোনো অর্গানিক কম্পাউন্ডে মেটালের সাথে কার্বনের ডিরেক্ট যদি বন্ড থাকে, সেটাকে বলবো আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড। এখানে কার্বনের সাথে মেটালের ডিরেক্ট বন্ড আছে, তাই না? এবং একমাত্র এই কম্পাউন্ডগুলোর ক্ষেত্রেই এক্সেপশন যে ঘটনাটা ঘটে, কার্বনটা পজিটিভ না হয়ে নেগেটিভ হিসেবে কাজ করে। কারণ মেটালের থেকে কার্বনের কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি না কম? মেটাল আর কার্বন, কার্বন আর মেটাল এরকম একটা বন্ড আছে। ম্যাডাম, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কার্বনের বেশি। কার্বনের বেশি হলে এই বন্ডের ইলেকট্রনগুলো কার দিকে সরে থাকবে? কার্বনের দিকে। কার্বনের দিকে সরে যাবে। তো এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ হবে, এখানে পার্শিয়াল পজিটিভ চার্জ হবে। তার মানে এই কার্বনটা সবসময় পজিটিভ পোর্শনের প্রতি অ্যাট্রাক্টেড হবে, তাই না? জি ম্যাডাম, আর মানে সে হচ্ছে কার্বন আয়ন উৎপন্ন করে দিবে। আচ্ছা, এখন দেখো কার্বনিল গ্রুপের ক্ষেত্রে, কার্বনিল গ্রুপে এখন দেখো কার্বন অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ম্যাডাম অক্সিজেনের। অক্সিজেনের। তো এই ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে সরে থাকবে, তার মানে আমার কার্বনটা এখানে কি করবে? পজিটিভ সেন্টার, অক্সিজেনটা নেগেটিভ সেন্টার, ঠিক আছে? জি ম্যাডাম। তো এখন এই কার্বনিলের সাথে গ্রিগনাট রিএজেন্টের প্রথমে অ্যাডিশন হবে, অ্যাডিশন হওয়ার পরে হাইড্রোলাইসিস হবে, অ্যাডিশন হবে। অ্যাডিশন এখন কার সাথে কার হবে? অ্যালকাইল কার সাথে যাবে? ম্যাগনেসিয়াম হ্যালাইড কার সাথে যাবে? কি মনে হচ্ছে দেখো তো, অ্যালকাইল কার সাথে যাবে? অ্যালকাইল ম্যাম কার্বনের সাথে। ভেরি গুড, অ্যালকাইল নেগেটিভ যেহেতু নিজে, সে যাবে কার্বনের সাথে। আর ম্যাগনেসিয়াম হ্যালাইড, ম্যাগনেসিয়াম যেহেতু পজিটিভ,
সে নেগেটিভের সাথে যাবে, অক্সিজেনের সাথে যাবে, এবং ডাবল বন্ডটা কি হবে? ডাবল বন্ড কি আর থাকবে অ্যাডিশন হলে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে। সিঙ্গেল সিঙ্গেল বন্ড বন্ড হয়ে হয়ে যাবে, যাবে। রাইট। দেন সেখান থেকে যখন আমরা হাইড্রোলাইসিস করব, করে আমরা অ্যালকোহল পাবো। ডিটেইলস রিঅ্যাকশনটা এখানে আছে, এখানে দেখো। অ্যালকাইল চলে গেছে কার্বনের দিক কাছে, আর ম্যাগনেসিয়াম হ্যালাইড চলে গেছে অক্সিজেনের কাছে। সিঙ্গেল বন্ডটা কিন্তু আর নাই। এখানে আমার এখানে দেখো এভাবে তৈরি হয়েছে। এখন আমি এটাকে অ্যাসিড ক্যাটালিস্টের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করব। অ্যাসিড ক্যাটালিস্টের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করছি। হাইড্রোলাইসিস করলে কি হবে? ওয়াটারের মধ্যে পজিটিভ পোর্শন কি? H+ আর হাইড্রোক্সিল। এখন বলো এই জায়গায় অক্সিজেনের সাথে কে আসবে? ম্যাগনেসিয়ামের কাছে কে যাবে? অক্সিজেনের কাছে চলে আসবে প্রোটন, আর ম্যাগনেসিয়ামের কাছে কে যাবে? হাইড্রোক্সিল। তাহলে কি হলো? অ্যালকোহল তৈরি হয়ে গেল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল হ্যালাইড তৈরি হলো। আচ্ছা, এইটাকে আমরা সংক্ষেপে, এই পুরো রিঅ্যাকশনটাকে দুটা স্টেপে না লিখে সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি। প্রথমে 1 নাম্বার দিয়ে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড দিলাম, আমাদের সলভেন্ট হচ্ছে ইথার। তার মানে আমার প্রথমে হলো অ্যাডিশন। অ্যাডিশনে কি হয়েছিল? এখানে ছিল অ্যালকাইল ছিল, আর এখানে ছিল ম্যাগনেসিয়াম হ্যালাইড ছিল। নেক্সট কি করছি? ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করছি। তখন কি হয়েছে? এই ম্যাগনেসিয়াম হ্যালাইড চলে গেছে, ওই জায়গায় আসছে খালি কি? অ্যালকাইলের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, শুধু ম্যাগনেসিয়াম হ্যালাইড চলে গেছে, এই জায়গায় চলে আসছে কি? একটা হাইড্রোজেন চলে আসে। সো আমরা ওয়াটারে অ্যাডিশন করছিলাম কার উপস্থিতিতে? প্রোটনের উপস্থিতিতে, অ্যাসিডের। সো ওয়াটার আর প্রোটনকে একসাথে আমরা এভাবে হাইড্রোনিয়াম আয়ন হিসেবে দেখাতে পারি। ঠিক আছে? তো বুঝা গেছে এটা? জি ম্যাম। তার মানে আমরা যেই অ্যালডিহাইডটা ব্যবহার করব বা যে কিটোনটা ব্যবহার করব, প্রোডাক্টে আমরা তার থেকে কার্বন একটা বেশি পাবো না সব সময়? জি ম্যাম, এক্ষেত্রে একটা কার্বন বেশি পাচ্ছি। আচ্ছা, তো তার মানে এখানে আমার প্রাইমারি অ্যালকোহল পেতে হলে আমি কোন অ্যালডিহাইড থেকে শুরু করব? ফর্মালডিহাইড 1 ডিগ্রি 1 ডিগ্রি ফর্মালডিহাইড থেকে শুরু করব। ফর্মালডিহাইড থেকে শুরু করলে আমরা দেখো 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। এখন যদি তুমি এখানে মিথাইল হ্যালাইড, মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি করো, তাহলে আমি এখানে কি পাবো? CH3 মিথানল, ইথানল পাচ্ছি, একটা কার্বন বেড়ে যাচ্ছে। আর যদি তুমি এখানে ইথাইল ব্যবহার করো, ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তাহলে আমি কি পাবো? এখানে প্রোপানল। প্রোপানল পাবো। এটা এখন তুমি কোন ম্যাগনেসিয়াম হ্যালাইড, কোন গ্রিগান্ট রিজেন্ট ব্যবহার করতেছো? কার্বনিল কম্পাউন্ড কিন্তু আমার ফিক্সড, ফর্মালডিহাইড। কোন গ্রিগান্ট রিজেন্ট ব্যবহার করতেছো? তোমার প্রোডাক্ট কি চাচ্ছ সেটার উপর ভিত্তি করে তোমাকে গ্রিগান্ট রিজেন্টের ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহল কখন পাবো? ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড ব্যবহার করলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। দেখো এখানে আছে আমাদের ইথানেল বা ইথানেল। এটা ইথানেলের সাথে গিগনাট রিয়েজেন্ট অ্যাড করছি। ইথান, এখানে আমাদের একটা কার্বন অ্যালকাইল গ্রুপ বেড়ে গেছে, 2 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি। এখন এই ক্ষেত্রে আমি কি প্রোডাক্ট চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমি অ্যালডিহাইড এবং গিগনাট রিয়েজেন্ট দুটাই সিলেক্ট করব। ঠিক আছে? আমি যদি বলি আমার প্রোডাক্ট হচ্ছে আমি চাই এরকম, ঠিক আছে, দুই পাশে দুইটা ফিনাইল রিং চাচ্ছি, তাহলে আমি কি করব? গিগনাট রিয়েজেন্ট আমি কি ব্যবহার করব? গিগনাট রিয়েজেন্টের কোন পোর্শনটা এসে কার্বনে যুক্ত হয়? কার্বনের সাথে কোন পোর্শনটা যুক্ত হয় গিগনাট রিয়েজেন্টের? এই যে এই গ্রুপটা আর পজিটিভটা Mg। জি ম্যাডাম। নেগেটিভ গ্রুপটা এই আর এর জায়গায়, তাহলে আমি এখানে পিএইচ চাচ্ছি, ফিনাইল গ্রুপ চাচ্ছি, তাহলে আমি কি করব? এখানে ফিনাইল অ্যাড করে দিই। ফিনাইল ম্যাগনেসিয়াম ফিনাইল। হ্যালাইড। জি ম্যাডাম। আচ্ছা, আবার আমার এই পাশেও ফিনাইল লাগবে, এই পাশে ফিনাইল লাগলে তার মানে কি করব? আমার অ্যালডিহাইডের এই মিথাইলের জায়গায় এই পাশে আমি ফিনাইল ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকোহল চাইলে আমাকে কি পাবো? কিটোন থেকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার তৈরি করতে পারবো, তাই না? কিটোনের ক্ষেত্রে দেখো, কিটোনের দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকবে বা অ্যারাইল গ্রুপ থাকতে পারে, বা অ্যালকাইল অ্যারাইল দুটাই থাকতে পারে। তার সাথে গিগনাট রিয়েজেন্ট অ্যাড করে প্রোডাক্ট দেখো পাচ্ছি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। এই ক্ষেত্রেও তোমার প্রোডাক্ট কি চাচ্ছ তার উপর ডিপেন্ড করে তুমি কিটোনটাকে সিলেক্ট করবা এবং গিগনাট রিয়েজেন্টটাকে সিলেক্ট করবা। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমি বেনজাইল অ্যালকোহল তৈরি করতে যাচ্ছি। বেনজাইল অ্যালকোহল, এটা আমাদের কি প্রাইমারি অ্যালকোহল না?
কার্বনের সাথে হাইড্রোক্সিল যুক্ত কার্বনের সাথে একটা মাত্র কার্বন যুক্ত আছে। তো এটা আমার হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে হলে আমার কোথা থেকে তৈরি করব? ফর্মালডিহাইড থেকে। ফর্মালডিহাইডের সাথে কি থাকছে? ফর্মালডিহাইডের সাথে এখন আমার কি লাগবে? কার্বনের সাথে কাকে যুক্ত করছি? বেনজাইল গ্রুপকে যুক্ত করছি, তাই না? সরি, কার্বনের সাথে যুক্ত করছি একটা সাইক্লোহেক্সাইল গ্রুপকে। তো তার মানে আমার গিগনার রিয়েজেন্টটা কি হতে হবে? সাইক্লোহেক্সাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ঠিক এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের কাছে সবার কাছে কিন্তু স্লাইড আছে, প্র্যাকটিস করলে বুঝতে পারবা, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কেমিক্যাল রিঅ্যাকশন, অ্যালকোহলের কেমিক্যাল রিঅ্যাকশন গুলো কি কি হবে? কেমিক্যাল রিঅ্যাকশন আমরা এই 4টা রিঅ্যাকশন পড়েছিলাম অ্যালকোহলের। ডিহাইড্রেশন রিঅ্যাকশন। ডিহাইড্রেশন মানে কি? হাইড্রেশন মানে ওয়াটার অ্যাডিশন, আর ডিহাইড্রেশন মানে ওয়াটার রিমুভাল, এলিমিনেশন। আর হাইড্রোলাইসিস মানে ওয়াটারের প্রেজেন্সে একটা কম্পাউন্ড ভেঙে যাবে, ওটাকে বলা হবে হাইড্রোলাইসিস। তো ডিহাইড্রেশন মানে লস অফ ওয়াটার। এই লস অফ ওয়াটার দুই ভাবে হতে পারে। ইন্ট্রামলিকুলার, অর্থাৎ অ্যালকোহলের একই মলিকুল থেকে, একটা মলিকুল থেকে যখন পুরো ওয়াটারটাই লস হয়ে যাবে তখন সেখান থেকে আমরা একটা অ্যালকিন পাবো। অর্থাৎ আমরা একটু আগে দেখেছিলাম কি অ্যালকিনের সাথে ওয়াটার অ্যাড করলে আমরা অ্যালকোহল পাচ্ছি, তাই না? অ্যালকিনের সাথে ওয়াটার অ্যাড করে অ্যালকোহল পাচ্ছি। এখন অ্যালকোহল থেকে ওয়াটার সরা দিলে আমরা কি পাবো? অ্যালকিন পাবো। অ্যালকেন। আচ্ছা, আবার ডিহাইড্রেশন লস অফ ওয়াটার, এটা যদি হয় ইন্টারমলিকুলার। ইন্টার মানে হচ্ছে পাশাপাশি দুইটা অ্যালকোহলের মলিকুল থেকে যদি হয় সেক্ষেত্রে আমরা পাবো ইথার। এছাড়া আমাদের আছে অক্সিডেশন এবং হ্যালোজেনেশন। দেখি এখানে দেখো অ্যালকোহল দেখানো হয়েছে। অ্যালকোহলের সাথে এই ডিহাইড্রেশন সবসময় অ্যাসিড ক্যাটালিস্টের উপস্থিতিতে হবে, অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে প্রেজেন্ট থাকবে। অ্যালকোহলের সাথে অ্যাসিড যদি এক্সেস পরিমাণে থাকে, অ্যাসিড যদি দ্বিগুণ পরিমাণে থাকে অ্যালকোহলের সাথে, এবং তোমার টেম্পারেচার যদি হয় 180 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে অ্যালকোহলের পাশাপাশি দুইটা কার্বন থেকে একটা থেকে হাইড্রোজেন এবং একটা থেকে হাইড্রোক্সিল চলে যাবে ওয়াটার হিসেবে, এবং কি হবে? কার্বন দুইটা তো একটা করে হাত ফাঁকা হয়ে যাচ্ছে, তখন কি হবে? তাদের দুইজনের মধ্যে একটা ডাবল বন্ড ফর্ম হবে, অ্যালকিন তৈরি হবে। আবার দুইটা যদি এমন হয় যে অ্যালকোহল আছে এক্সেস পরিমাণে, অ্যাসিড আছে কম, এখানে দেখো অ্যাসিড ছিল দ্বিগুণ, এখানে অ্যাসিড আছে যত, অ্যালকোহল তার থেকে দ্বিগুণ পরিমাণে, এবং টেম্পারেচার হচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে কি হবে? পাশাপাশি দুইটা অ্যালকোহল থেকে, আমি অ্যালকোহল দুইটাকে যদি এভাবে লিখি ROH এবং HOR, তাহলে একটা থেকে যাবে হাইড্রোজেন আর একটা থেকে যাবে হাইড্রোক্সিল, এইখান থেকে এইভাবে ওয়াটার চলে যাবে, চলে গেলে তাহলে কি থাকছে আমাদের? ROR, ওয়াটার, ইথার তৈরি হয়ে যাচ্ছে। তো এই ডিহাইড্রেশনের মেকানিজম কিন্তু আমি তো তোমাদেরকে বোর্ডে লিখে পড়িয়েছিলাম। ডিহাইড্রেশনের মেকানিজমটা বোর্ডে লিখে পড়েছিলাম, স্লাইডের মধ্যে কিন্তু নাই, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে আমরা অ্যালকোহল থেকে 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সালফিউরিক অ্যাসিড যদি আমরা অ্যাসিড হিসেবে ব্যবহার করি, 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পাবো ইথার, আর 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পাবো অ্যালকিন। আর রুম টেম্পারেচারে কি পাবো? রুম টেম্পারেচারে কিছুই হবে না, শুধু জাস্ট একটা প্রতিস্থাপন রিঅ্যাকশন হবে। অর্থাৎ কি হবে? অ্যালকোহলে যে হাইড্রোক্সিল ছিল, হাইড্রোক্সিল সরে গিয়ে তার জায়গায় এই OSO3H, হাইড্রোজেন সালফাইড, এই গ্রুপটা এসে যুক্ত হবে। রুম টেম্পারেচারে যুক্ত হয়ে কি হবে? অ্যালকাইল হাইড্রোজেন সালফাইড তৈরি করবে, ঠিক আছে? তার মানে আমরা 3টা কেস দেখতে পাচ্ছি। যদি রুম টেম্পারেচারে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করি, সালফিউরিক অ্যাসিড আমরা জানি কি নিরোধক, পানি শোষণ করে নেয়, তাই না? অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড ট্রিট করি রুম টেম্পারেচারে, সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড জাস্ট প্রতিস্থাপন রিঅ্যাকশন ঘটায়। হাইড্রোক্সিলটাকে, এই হাইড্রোক্সিল আর সালফিউরিক অ্যাসিডের প্রোটন এই দুইটা পানি হিসেবে চলে যাবে, চলে গিয়ে জাস্ট এই যে হাইড্রোজেন সালফাইড গ্রুপটা এসে অ্যালকাইল হাইড্রোজেন সালফাইড তৈরি করবে। 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমি, বা 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি হিট করি, সেক্ষেত্রে আমাদের সালফিউরিক অ্যাসিডটা হবে বেশি, কনসেন্ট্রেশনটা হবে বেশি। তখন আমার কি হবে? এখান থেকে পাশাপাশি দুইটা কার্বন থেকে, অ্যালকোহল থেকে পাশাপাশি দুইটা কার্বন থেকে পানি চলে গিয়ে অ্যালকিন তৈরি হবে। আর যদি আমি 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করি, তখন কি হবে?
দুইটা পাশাপাশি অ্যালকোহল থেকে পানি যাবে, যে ইথার তৈরি হবে। এখানে দেখো পাশাপাশি দুইটা কার্বন থেকে 180 ডিগ্রি সেলসিয়াসে হিট দিয়েছি, সালফিউরিক অ্যাসিড আমার বেশি পরিমাণ আছে। সো পাশাপাশি দুইটা কার্বন থেকে আমার হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল ওয়াটার হিসেবে চলে গেছে, অ্যালকিন তৈরি হয়েছে। অ্যালকিন। তার মানে আমার হাইড্রোক্সিল যখন 1 নম্বরে আছে তখন কিন্তু আমার কোনো সমস্যা নাই, 2 নাম্বার কার্বন থেকে প্রোটন যাবে, হাইড্রোজেনটা যাবে 2 নাম্বার কার্বন থেকে। কিন্তু যদি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল হয় সেক্ষেত্রে একটা কোশ্চিন চলে আসে। যেমন 2 ডিগ্রি অ্যালকোহল, হাইড্রোক্সিল আছে 2 নাম্বার কার্বনে, এখানে আমার হাইড্রোজেন যাওয়ার অপশন আছে 2টা। দেখো যে 1 নাম্বার কার্বনটা থেকেও হাইড্রোজেন যেতে পারে, 3 নাম্বার কার্বন থেকেও হাইড্রোজেন যেতে পারে। এখন ধরলাম আমি 2 নাম্বার থেকে হাইড্রোক্সিল এবং 1 নাম্বার থেকে হাইড্রোজেন চলে গেছে, গিয়ে কি হলো, তার মানে আমার ডাবল বন্ড তৈরি হবে কোথায়, এই পজিশনে, তাই না? এখান থেকে যদি হাইড্রোজেন যায় 1 নাম্বার থেকে আর হাইড্রোক্সিল যায় 2 নাম্বার থেকে, ডাবল বন্ড কোথায় তৈরি হবে, কোথায়, 1 নাম্বার পজিশনে। হ্যাঁ, আচ্ছা। আর যদি এমন হয় যে 3 নাম্বারটা থেকে হাইড্রোজেন যাচ্ছে, তখন আমার তৈরি হচ্ছে কোথায়, 2 আর 3 এর মাঝখানে। হ্যাঁ, তো দুইটাই তৈরি হতে পারে, কিন্তু মেজর প্রোডাক্ট হবে কোনটা, এটা হবে মেজর, এটা হবে মাইনর। তো এই ক্ষেত্রে যে রুলটা ফলো করে সাইজেব রুল অনুযায়ী যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে তোমার যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হয় মেজর প্রোডাক্ট। তাহলে কোথায় থেকে হাইড্রোজেন কম ছিল, কোথায় হাইড্রোজেন কম ছিল, 3 নাম্বার কার্বনে হাইড্রোজেন কম ছিল নাকি 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন কম ছিল হাইড্রোজেন যাওয়ার ক্ষেত্রে? 3 নম্বরে। তো যেখানে হাইড্রোজেন বেশি কম ছিল সেখান থেকে যখন হাইড্রোজেন চলে যাবে তখন আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা মেজর প্রোডাক্ট হিসেবে পাবো, আর অন্যটা পাবো আমরা মাইনর প্রোডাক্ট হিসেবে। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই, কারণ সেখানে হাইড্রোক্সিল সবসময় 1 নম্বরে আছে আর হাইড্রোজেনটা সবসময় 2 নম্বর পজিশন থেকে যাবে। কিন্তু 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হলে আমাদের এরকম দুইটা অপশন চলে আসে, তখন আমাদের সাইজেব রুলটা ফলো করতে হয়। যেমন এই ক্ষেত্রে এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল, এই অ্যালকোহলের দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে। তো অ্যালকাইল গ্রুপ দুই পাশে দুইটা মানে একই, যেখান থেকে যাক না কেন আমি তো একই প্রোডাক্ট পাবো, তাই না? অ্যালকাইল গ্রুপ দুইটার জি ম্যাম। আর মিথাইল গ্রুপ। সো তুমি চিন্তা করো যে অ্যালকাইল গ্রুপ থেকে একটা হাইড্রোজেন গেল, হাইড্রোক্সিল থেকে একটা হাইড্রোক্সিল চলে গেল, আর অ্যালকাইল গ্রুপ থেকে একটা হাইড্রোজেন গেল, তার মানে এখানে আমার একটা ডাবল বন্ড ফর্ম হবে। দেখো এইভাবে প্রোডাক্টটা লেখা হয়েছে এইভাবে। আর আরেকটা অপশন কি, এই জায়গায় আছে, এই হাইড্রোক্সিল যাবে আর তার পাশের এই কার্বনটা থেকে একটা হাইড্রোজেন যাবে। তো এই অপশন থেকে যখন ওয়াটার চলে যাবে তাহলে আমি কি পাচ্ছি, এই ধরনের একটা প্রোডাক্ট পাচ্ছি। কোনটা হবে মেজর প্রোডাক্ট, হাইড্রোজেন যেখানে কম ছিল সেখান থেকে যখন হাইড্রোজেন গেছে, এখানে হাইড্রোজেন ছিল 3টা, এখানে ছিল 2টা, তাহলে মেজর প্রোডাক্ট কোন ক্ষেত্রে হবে, যে ক্ষেত্রে 2টা যেটা ছিল 2টা, এই ক্ষেত্রে, রাইট। ওকে, এখানে সেই সেগুলো দেখানো হয়েছে কিভাবে ইথা তৈরি হয়েছে, কিভাবে অ্যালকিন তৈরি হয়েছে। ম্যাম টেম্পারেচার দুই জায়গায় দেখলাম, একটা 180 ডিগ্রি আবার এখানে দেখলাম 170। হ্যাঁ, 170 180 কাছাকাছি এই টেম্পারেচার, যে কোনো একটা লিখলেই হবে, এর কোনো বিষয় না। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে অ্যালকোহলের অক্সিডেশন। অক্সিডেশন হতে হলে, অক্সিডেশন মানে কি, অক্সিজেন অ্যাডিশন। আমরা একটু আগে একটা ট্রেন্ড দেখছিলাম, অ্যালকোহল থেকে অক্সিডেশন করলে আমরা কি পাবো, দেখলাম না, দেখাইলাম না তোমাদের এখানে আমি, অক্সিডেশন করে কি পাবো, কার্বনিল পাবো, কার্বনিল কম্পাউন্ড পাবো। এই যে এখানে দেখিয়েছি, অ্যালকোহল থেকে অক্সিডেশন করে কার্বনিল কম্পাউন্ড পাবো, কার্বনিল কম্পাউন্ড থেকে অক্সিডেশন করে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। কার্বক্সিলিক অ্যাসিড। সো সেভাবেই হবে। তো এক্ষেত্রে অক্সিডাইজিং এজেন্ট আছে 2 ধরনের, একটা স্ট্রং একটা উইক। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, অথবা সোডিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, অথবা ক্রোমিক অ্যাসিড, ডিরেক্টলি ক্রোমিক অ্যাসিড। হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এগুলো কি করবে, অ্যালকোহলকে প্রথমে কার্বনিল কম্পাউন্ডে কনভার্ট করবে, তারপরে কার্বনিল কম্পাউন্ডকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করবে। এগুলো কি সাপ্লাই করবে, জাইমান অক্সিজেন সাপ্লাই করবে।
অক্সিডেশন মানে আমরা জানি অক্সিজেন অ্যাডিশন, তো এগুলো জাইমান অক্সিজেন সাপ্লাই করে অক্সিজেন অ্যাডিশন হবে। আর পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা উইক অক্সিডাইজিং এজেন্ট। আমি যদি চাই যে অ্যালকোহলের থেকে আমি কার্বনিল কম্পাউন্ড পাবো, শুধু কার্বনিল কম্পাউন্ডের মধ্যে ফার্দার কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে, এটা যেন না হয়, তাহলে আমাদের এই উইক অক্সিডাইজিং এজেন্ট পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পরীক্ষায় শুধু পিসিসি লিখলে হবে না, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট কথাটাও লিখতে হবে, স্ট্রাকচার লেখা দরকার নাই, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এই কথাটাও লিখতে হবে, এবং সব সময় জাইমান অক্সিজেন লিখতে হবে, জাইমান অক্সিজেন লিখতে হবে। তাহলে আমি পাবো এটা ব্যবহার করলে শুধু অ্যালডিহাইড পাবো। যেমন ধরো এখানে এক্ষেত্রে অক্সিডেশনের মাধ্যমে আমরা প্রাইমারি সেকেন্ডারি টারশারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারি, কারণ প্রাইমারি সেকেন্ডারি টারশারি অ্যালকোহল তিনটার ক্ষেত্রে আমরা 3 ধরনের প্রোডাক্ট পাই অক্সিডেশন রিঅ্যাকশনে। প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে কি পাই? প্রাইমারি অ্যালকোহল অক্সিডেশন করছি এই যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে, জাইমান অক্সিজেন আছে আমাদের, ঠিক আছে? তো এখান থেকে আমি কি পাবো? এখান থেকে কি হবে? এই যে এই জায়গায় যে হাইড্রোজেন ছিল, অক্সিডেশন মানে হয় অক্সিজেন অ্যাডিশন অথবা হাইড্রোজেন রিমুভাল, হাইড্রোজেনকে রিমুভাল অথবা অক্সিজেন অ্যাডিশন। খেয়াল করে দেখো, প্রোডাক্ট পাবো আমি অ্যালডিহাইড CH3COH, ঠিক আছে? তো এই যে কার্বন, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন, যে দুইটা হাইড্রোজেন ছিল কার্বন থেকে দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা হাইড্রোজেন রিমুভ হয়ে গেছে, হইছে না? অক্সিজেনের যে হাইড্রোজেন ছিল ওটা আছে, না ম্যাম, ওটা remove না ম্যাডাম। কার্বনের সাথে হাইড্রোজেন একটা রিমুভ হয়ে গেছে, ওই দুইটা হাইড্রোজেন আর এই যে জাইমান অক্সিজেন এই দুইটা মিলে তৈরি করছে ওয়াটার, ঠিক আছে? তার মানে ওয়াটার রিমুভ হয়েছে, এই পেলা তোমরা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে? জি ম্যাম। এখন এই অ্যালডিহাইডে আবার অক্সিডেশন হবে, এখন কি হবে? এই যে কার্বনিলের সাথে একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনকে সরায় এই জায়গায় অক্সিজেন ঢুকবে, হাইড্রোজেনকে সরাই এই জায়গায় অক্সিজেন ঢুকছে। অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন ঢুকবে অথবা হাইড্রোজেন সরে যাবে, হাইড্রোজেন রিমুভ হয়ে যাবে। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম দুইটা হাইড্রোজেন রিমুভ হয়ে গেছে, সেকেন্ড ক্ষেত্রে কি হলো? একটা অক্সিজেন এসে ঢুকলো, ঢুকে তার মানে এক্ষেত্রে আমি প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, কার্বনের সংখ্যা সমান হচ্ছে না? অ্যালডিহাইডে আমার প্রথম প্রাইমারি অ্যালকোহলের কার্বন সংখ্যা যত ছিল, অ্যালডিহাইডেও আমার কার্বন সংখ্যা ততই, অ্যাসিডেও আমার কার্বন সংখ্যা ততই, তাই না? জি ম্যাম। এখন আমরা চাই যে এই প্রশ্নটা আমরা করব না, এই প্রশ্নটা করব না, তাহলে আমি কি ব্যবহার করব? এই সোডিয়াম ক্রোমেটের জায়গায় সোডিয়াম ডাইক্রোমেটের জায়গায় আমি কি ব্যবহার করব? পিসিসি ইরিডিয়াম PCC, ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পিরিডিন থেকে আসে পিরিডিনিয়াম, ঠিক আছে? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এই যে এখানে স্ট্রাকচারটা দেখানো আছে। তো এখানে অক্সিডেশন করলে আমি একই প্রোডাক্ট পাবো, শুধু এটা অ্যালডিহাইডে আটকে যাবে, কিটোন আর হবে না, সরি অ্যাসিড আর হবে না। নেক্সট এখন সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে কি পাবো? এটা আমাদের আইসোপ্রোপাইল অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল দেখানো আছে। অক্সিডেশন মানেই হচ্ছে প্রথমে অ্যালকোহল থেকে হাইড্রোজেন রিমুভ হবে, হাইড্রোজেন রিমুভের জায়গা কোনটা? কার্বন অক্সিজেনে, এই কার্বনের একটা হাইড্রোজেন আর এই অক্সিজেনের একটা হাইড্রোজেন, যেহেতু এখানে একটা ডাবল বন্ড আমার তৈরি হচ্ছে, তাই না? তো দেখো তাই হয়েছে কিনা, এই কার্বনের যে হাইড্রোজেন ছিল এটা রিমুভ হয়েছে, অক্সিজেনের হাইড্রোজেন রিমুভ হয়েছে ওয়াটার হিসেবে, এবং এখানে আমার একটা ডাবল বন্ড ফর্ম হয়েছে। তার মানে 2 ডিগ্রি থেকে আমি কি পাচ্ছি? কি পেলাম? কিটোন। কিটোন পাই। কিটোন যা- পাচ্ছি। আমরা দেখছিলাম কি অ্যালডিহাইড থেকে অ্যালডিহাইড থেকে রিডাকশন করে আমরা অ্যালকোহল পাইছিলাম তৈরি করার সময়, ঠিক তেমনি প্রাইমারি অ্যালকোহল পাইছিলাম, প্রাইমারি অ্যালকোহল থেকে ঠিক তেমনি অক্সিডেশন করে কি পাবো? অ্যালডিহাইডই পাবো। আবার অ্যালডিহাইড কিটোন পাবো। থেকে রিডাকশন করে পাইছিলাম সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহলেরই আবার অক্সিডেশনের মাধ্যমে কি পাবো? কিটোন কিটোন পাবো। পাবো। এখন কিটোন আর অ্যালকোহলে তো কার্বন সংখ্যা সমান আছে আমাদের, এখন এই কিটোনকে অক্সিডাইজ করব আমরা, এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কিটোনকে অক্সিডাইজ করতে পারে না, এই জন্য আবার হিট দরকার হয়। কেন? এটা আমি তোমাদেরকে অনেকবার পড়াইছি, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কিটোনকে অক্সিডাইজ করা ডিফিকাল্ট কেন? অ্যালডিহাইডে কি হয়েছিল বলো দেখি? এই হাইড্রোজেনটা সরে গেছিল, সেই জায়গায় একটা অক্সিজেন ঢুকে গেছিল, তাই না? কিছুই চেঞ্জ হয়নি, শুধু এই হাইড্রোজেনকে সরাই এখানে অক্সিজেন ঢুকছে। দেখো তুমি অ্যালডিহাইডের ক্ষেত্রে, অ্যালডিহাইডে একটা হাইড্রোজেন আছে না,
ওই হাইড্রোজেনকে সরাই ওই জায়গায় অক্সিজেন ঢুকে গেছে খালি। কিন্তু কিটোনের ক্ষেত্রে দেখো দুইটা বড় বড় অ্যালকাইল গ্রুপ, এদেরকে সরাই অক্সিজেন ঢুকতে পারবে? না ম্যাম। ম্যাডাম স্টেরিক বাধা বেশি। হ্যাঁ, এদেরকে সরাই অক্সিজেন ঢুকতে খুব ডিফিকাল্ট। তো এই জন্য কি করতে হবে, হিট দিতে হবে। হিট দিলে তখন কি হবে, হিট দিলে যে কোনো পাশের এই অ্যালকাইল গ্রুপের বন্ড ভেঙে যেতে পারে। ঠিক আছে, অ্যালকাইল গ্রুপের বন্ড ভেঙে যাবে, যে কোনো এক পাশের ভেঙে যাবে, ভেঙে যেয়ে কি হবে, এই পোর্শনটা থেকে তৈরি হলো তোমার CH3COOH, CH3COOH, আর এই পোর্শনটা থেকে তৈরি হলো কি, মিথাইল গ্রুপের অক্সিডেশন করলে কি তৈরি হয়, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দ্বারা অক্সিডেশন করার ফলে তৈরি হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড আবার ভেঙে গিয়ে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার। অর্থাৎ মিথাইল গ্রুপ থাকলে মিথাইল গ্রুপ থেকে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি হবে। ঠিক আছে, এখন যদি তোমার দুই জি পাশে ম্যাডাম। আমাদের দুইটা সমান আছে, যদি দুইটা সমান না থাকতো, এরকম হতো, তাহলে কি হইতো, ভাঙতো কোথায়, যেই পাশে বড় গ্রুপটা আছে সেই পাশে ভাঙতো। হ্যাঁ, এই পাশে ভাঙতো, এই পাশে ভাঙলে তাহলে কি হইতো, এই দুইটা থেকে আমি পাবো একটা অ্যাসিডিক অ্যাসিড, আর এই পোর্শনটা থেকে পাবো একটা অ্যাসিডিক অ্যাসিড, দুইটা অ্যাসিডিক অ্যাসিড পেতাম। ঠিক আছে, এই হলো তোমার সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে তার মানে আমি কি পাচ্ছি, অক্সিডেশন করছি, অক্সিডেশন করে একটা কিটোন পাচ্ছি, কিটোনটা থেকে আমি ফার্দার অক্সিডেশন করতে হলে হিট দিতে হচ্ছে। এক্ষেত্রে আমি আবার অ্যাসিড পাচ্ছি, কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু কিটোনের থেকে কার্বন সংখ্যা কম হচ্ছে। একটা অ্যালকাইল গ্রুপ যখন কিটোনের দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ মিথাইল গ্রুপ আছে, তখন কি হচ্ছে, এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে একটা কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার পাচ্ছি। আর যদি দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ সমান না থাকতো তাহলে কি হতো, যে পাশে বড় গ্রুপটা আছে সেই পাশে ভেঙে যেত, সেই বড় গ্রুপে যে কয়টা কার্বন আছে সেই কয়টা কার্বনের সংখ্যক একটা অ্যাসিড তৈরি হইতো, আর অন্য পোর্শনটাতে যে কয়টা কার্বন আছে সেই সংখ্যক একটা অ্যাসিড তৈরি হতো। এখন আমি যদি এই রিঅ্যাকশনটাকে এই অ্যাসিটোন পর্যন্ত স্টপ করতে চাই তাহলে কি ব্যবহার করব, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এখন তোমাদের যদি আমি আইসোপ্রোপাইল অ্যালকোহল দিলাম, দেওয়ার পরে আমি অপশন দিলাম, এইভাবে লিখে দিলাম, একটা তীর চিহ্ন দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড, আরেকটা তীর চিহ্ন দিয়ে দিলাম অ্যাসিটোন, তাহলে এই ক্ষেত্রে আমি রিএজেন্ট কি ব্যবহার করব, উপরের ক্ষেত্রে যখন কার্বক্সিলিক অ্যাসিড দিব তখন কি রিএজেন্ট থাকবে, সোডিয়াম ডাইক্রোমেট। রাইট। যখন কার্বক্সিলিক অ্যাসিড হবে তখন আমার থাকবে জার্মান অক্সিজেনের সাথে সোডিয়াম ডাইক্রোমেট। এই সোডিয়াম ডাইক্রোমেট একা থাকবে, কে থাকবে, অ্যাসিডের উপস্থিতিতে। অ্যাসিডের উপস্থিতি। আর নিচে যখন আমি শুধুমাত্র কিটোন চাচ্ছি তখন আমার কি থাকবে, পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। আচ্ছা, টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে, টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে অক্সিডেশন রিঅ্যাকশন হয় না, খুব ডিফিকাল্ট। হিট দিলে অ্যালকিন তৈরি হয়, অক্সিডেশন হয় না। কেন হয় না, আমরা দেখছিলাম কি অ্যালকোহলগুলোর অক্সিডেশনের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কি দেখছিলাম, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন গেছে, অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, অক্সিজেন যুক্ত কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তারপরে একটা অ্যালডিহাইড তৈরি হয়েছে। এখানেও দেখো অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন গেছে, অক্সিজেন যুক্ত কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তারপরে একটা কিটোন তৈরি হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে অক্সিজেন থেকে হাইড্রোজেন যেতে পারে, কিন্তু অক্সিজেন যুক্ত কার্বন থেকে যাওয়ার মতো কোনো হাইড্রোজেন আছে রিমুভ করার মতো? না না ম্যাডাম। ম্যাম। তো তার মানে কি আমি এখানে ওই দুইটা হাইড্রোজেন রিমুভ করে ডাবল বন্ড তৈরি করতে পারতেছি? না ম্যাম। না তো এই ম্যাডাম। কারণে এখানে অক্সিডেশন হয় না। যদি তো অনেক হাই টেম্পারেচার হিট দেওয়া হয় তাহলে কি হয়, তাহলে এই যে হাইড্রোক্সিল আছে এই হাইড্রোক্সিল ইলিমিনেশন রিঅ্যাকশন আমাদের যেমন হয়, কার্বন একটা কার্বন থেকে হাইড্রোক্সিল যায়, তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন যায়। এই যে CH2H যদি এইভাবে লিখতাম, এই হাইড্রোক্সিল হাইড্রোজেন পানি হিসেবে চলে যাইতো, চলে যে কি তৈরি হইতো, ইলিমিনেশন রিঅ্যাকশন আমরা যেরকম দেখছিলাম একটু আগে, CH2 CH3 এরকম একটা প্রোডাক্ট পাইতাম যদি অনেক হাই টেম্পারেচারে হিট দেওয়া যাইতো। তো এক্ষেত্রে অক্সিডেশন হয় না আসলে। আচ্ছা, নেক্সট আমাদের অক্সিডেশনে গেল, আমরা তিন ধরনের প্রোডাক্ট পেলাম, দুই ধরনের অক্সিডাইজিং এজেন্ট পেলাম, তিনটা অ্যালকোহলের ক্ষেত্রে তিন ধরনের প্রোডাক্ট পেলাম। এখন আমরা যাব ডিহাইড্রোজিনেশন রিঅ্যাকশন। ডিহাইড্রোজিনেশন আমাদের অক্সিডেশন তো ডিহাইড্রোজিনেশন, তাই না? অক্সিডেশনের ক্ষেত্রে কি করছিলাম, অ্যালকোহল থেকে দুইটা করে হাইড্রোজেন রিমুভ করছিলাম না, তাই না?
দুইটা হাইড্রোজেন রিমুভ করছি না? জি ম্যাম। প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে কি করছি, এখান থেকে একটা হাইড্রোজেন গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন গেছে। সেকেন্ডারি অ্যালকোহলও কি করছি, এখান থেকে একটা হাইড্রোজেন গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন গেছে। আর টারশিয়ারিতে যাওয়ার মতো কেউ ছিল না বলে তো অক্সিডেশন হয়ই নি। ঠিক আছে, তো এই যে হাইড্রোজেন রিমুভাল এটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেশন। এটাকে আমরা অক্সিডেশন বলছি না, কারণ এটা কোনো অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে হচ্ছে না, এটা একটা মেটাল ক্যাটালিস্টের প্রেজেন্সে দুইটা হাইড্রোজেন রিমুভাল হচ্ছে। এই জন্য একই রকম প্রোডাক্ট পাবো, একই রকম সব পাবো, শুধুমাত্র এখানে ক্যাটালিস্ট হিসেবে একটা মেটাল আছে, কোনো অক্সিডাইজিং এজেন্ট না, শুধুমাত্র একটা মেটাল ক্যাটালিস্ট হিসেবে আছে, এবং আমরা 1 মোল হাইড্রোজেনকে রিমুভ করতেছি। এই কারণে এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজেন রিঅ্যাকশন। এখানে কে আমাদের ক্যাটালিস্ট? কপার। টেম্পারেচার থাকবে 300 ডিগ্রি সেলসিয়াস। 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হট কপারের মধ্য দিয়ে যদি অ্যালকোহলগুলোকে পাস করা হয়, অ্যালকোহলগুলো থেকে একটা করে 1 মোল করে হাইড্রোজেন রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে গিয়ে আমরা সেখান থেকে অ্যালডিহাইড অথবা কিটোন পাই। যেমন প্রাইমারি অ্যালকোহল থেকে কপার 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট দিয়েছো, এই সময় ইথাইল অ্যালকোহলকে যদি পাস করো, এই হাইড্রক্সিল গ্রুপ থেকে একটা হাইড্রোজেন এবং হাইড্রক্সিল যুক্ত কার্বন থেকে একটা হাইড্রোজেন রিমুভ হয়ে যাবে এবং এই জায়গায় একটা ডাবল বন্ড ফর্ম হবে। তার মানে আমি একটা অ্যালডিহাইড পাবো এবং একটা হাইড্রোজেন গেল। কিন্তু অক্সিডেশনের ক্ষেত্রে কি তৈরি করছিলাম? হাইড্রোজেনের জায়গায় কি ছিল? যেহেতু আমাদের এখানে জাইমান অক্সিজেন ছিল, হাইড্রোজেনের জায়গায় কি ছিল? পানি ছিল না? জি ম্যাম। পানি ছিল। সেখানে জাইমান অক্সিজেন নাই, পানি টানি কিছু নাই, একটা হাইড্রোজেনই চলে যায়। তারপরে সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়? সেকেন্ডারি অ্যালকোহলের থেকে ঠিক আগের মতোই, সেকেন্ডারি অ্যালকোহল থেকে আমরা কি পাইছিলাম? যেমন অক্সিডেশন করে কি পাইছিলাম? কিটোন পাইছিলাম। এক্ষেত্রেও আমরা ডিহাইড্রোজেনেশন করে কিটোনই পাবো। কি হবে? এই যে অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন যাবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন চলে যাবে, কার্বন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড ফর্ম হবে। টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন রিমুভ করা যাবে টারশিয়ারি অ্যালকোহলে? হাইড্রক্সিলে তো তোমরা একটা বিষয় মনে রাখবা, অক্সিডেশন এবং ডিহাইড্রোজেনেশন এই দুটার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, অ্যালকোহলের হাইড্রক্সিল এবং হাইড্রক্সিল যুক্ত কার্বন এই দুইটা থেকে হাইড্রোজেন যায়। সবসময় মনে রাখবা, অক্সিডেশন এবং ডিহাইড্রোজেন এই দুইটার ক্ষেত্রে অক্সিজেনের হাইড্রক্সিল গ্রুপের হাইড্রোজেন যায় এবং হাইড্রক্সিল যুক্ত কার্বন থেকে একটা হাইড্রোজেন যায়। এই ক্ষেত্রে কি সেরকম কোনো কিছু আছে? অ্যালকোহলের টারশিয়ারি অ্যালকোহলের অক্সিডেশন যে কারণে হয় না, ডিহাইড্রোজেনেশনও আমাদের সেই কারণে হয় না। কিন্তু যেহেতু আমরা হাই টেম্পারেচারে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট দিচ্ছি, ডিহাইড্রোজেনেশন হয় না, কিন্তু ডিহাইড্রেশন হয়, মানে ওয়াটার চলে যায়। এখন ডিহাইড্রেশন রিঅ্যাকশন আমরা কিভাবে বলছিলাম? ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশনে কি পড়ছিলাম একটু আগে? একই মলিকুল থেকে ডিহাইড্রেশন হলে কি হয়? এটাকে যদি আমি ভেঙে লিখি এভাবে, CH2H, ঠিক আছে, CH3। ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন মানে কি? পাশাপাশি দুইটা কার্বন থেকে 1 মোল ওয়াটার চলে যাবে। এই যে এই 2 মোল এখান থেকে যদি ওয়াটার চলে যায়, তাহলে কি হবে? তোমার কি তৈরি হলো? তার মানে যদি তুমি তখন, যেহেতু এর ডিহাইড্রোজেনেশন পসিবল না, ডিহাইড্রোজেনেশন বা অক্সিডেশন পসিবল না, কেন? অক্সিডেশন হইতে হইলে আমার কি লাগবে? হাইড্রোক্সিল যুক্ত কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে, যেটাকে আমরা রিমুভ করব। সেরকম কিছু নাই। আবার হচ্ছে ডিহাইড্রোজেনেশন হইতে হলেও কি হবে? হাইড্রোক্সিলের সাথে থেকে যে হাইড্রোজেন সেটা রিমুভ হবে, হাইড্রোক্সিল যুক্ত কার্বন থেকে একটা হাইড্রোজেন রিমুভ হবে, সেটা নাই। সো আমার এখানে কি হবে? হিট দিলে ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশনের অর্থ কি? ইন্ট্রামলিকুলার, একই মলিকুল থেকে যে ডিহাইড্রেশন হয়, ইন্ট্রামলিকুলার আমরা দেখছিলাম যেখান থেকে অ্যালকিন তৈরি হয়, সেটা হবে। একটা ছিল ইন্টারমলিকুলার, যেখান থেকে ইথার তৈরি হয়েছিল, ইন্ট্রামলিকুলার থেকে অ্যালকিন তৈরি হয়েছিল। তার মানে হাইড্রোক্সিল যুক্ত কার্বন থেকে হাইড্রোক্সিল যাবে, আর তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন যাবে, এই দুইটা ওয়াটার হিসেবে চলে যাবে, একটা ডাবল বন্ড তৈরি হবে। ঠিক আছে? জি ম্যাম। নেক্সট হচ্ছে আমাদের অ্যালকোহলের সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন। অ্যালকোহলের আমাদের ফাংশনাল গ্রুপ কি? হাইড্রোক্সিল। এই হাইড্রোক্সিল গ্রুপটা কোনো কিছু দিয়ে প্রতিস্থাপিত যখন হবে, তখন সেটাকে বলবো আমরা সাবস্টিটিউশন। এখানে বলা হচ্ছে হ্যালোজেন সাবস্টিটিউশন বা হ্যালোজেনেশন। হ্যাঁ, হ্যালোজেনেশন মানে কি? হাইড্রোক্সিলটাকে আমি হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করব। তো এটা আমরা তার মানে অবশ্যই হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করতে হলে আমার হ্যালোজেন আছে এমন কোনো রিএজেন্ট লাগবে, তাই না? সেরকম বেশ কিছু রিএজেন্ট আছে, এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড আছে, ফসফরাস ট্রাইক্লোরাইড আছে, সালফোনিল ক্লোরাইড আছে, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড আছে। ঠিক আছে? তো
তো এগুলো দিয়ে কি হবে, হাইড্রোক্সিলটা চলে যাবে, হাইড্রোক্সিলের জায়গায় হাইড্রোক্সিল সরে যাবে, হাইড্রোক্সিলের জায়গায় কি আসবে, হ্যালোজেন। এবং এগুলোর বিভিন্নটার ক্ষেত্রে বিভিন্ন রিয়েজেন্ট ক্ষেত্রে বিভিন্ন বাই প্রোডাক্ট তৈরি হবে, একই বাই প্রোডাক্ট তৈরি হবে না, বিভিন্নটার ক্ষেত্রে বিভিন্ন বাই প্রোডাক্ট তৈরি হবে। এটাই গেল সাবস্টিটিউশন। এটা আমার পড়ানোর কিছু নাই, তোমরা দেখলে বুঝতে পারবা। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করব কিভাবে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যাবে কিভাবে, আমরা জানি খুবই নামকরা একটা রিঅ্যাকশন লুকাস রিএজেন্ট। কাকে বলে লুকাস রিএজেন্ট? কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনহাইড্রাইজড জিঙ্ক ক্লোরাইড এই দুটার মিক্সচার হচ্ছে লুকাস রিএজেন্ট। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, প্রতিস্থাপন রিঅ্যাকশন করে, অর্থাৎ হাইড্রোক্সিলটা সরাই ক্লোরিন চলে আসে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, তাই না? জি ম্যাম। তো এখানেও সেটা তৈরি হয়, কিন্তু তিনটা অ্যালকোহলের ক্ষেত্রে 3 ধরনের টাইম লাগে অ্যালকাইল হ্যালাইড তৈরি হইতে। অ্যালকাইল হ্যালাইডের একটা হোয়াইট কালারের পিপিটি পড়ে, হোয়াইট প্রেসিপিটেশন পড়ে। যখন তুমি লুকাস রিএজেন্ট দিয়ে ট্রিট করো তখন অ্যালকাইল হ্যালাইডের হোয়াইট পিপিটি পড়ে, এর সাথে পানি তৈরি হয় বাই প্রোডাক্ট হিসেবে, ঠিক আছে? আমাদের ক্যাটালিস্ট কি, অ্যানহাইড্রাইজড জিঙ্ক ক্লোরাইড। আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি, কনসেন্ট্রেটেড। তো কিভাবে আমরা পার্থক্য করব 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি? 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যখন আমরা লুকাস রিএজেন্ট অ্যাড করব, রুম টেম্পারেচারে 1 মিনিটের মধ্যে আমরা একটা হোয়াইট পিপিটি পাবো। কি বললাম? রুম টেম্পারেচারে 1 মিনিটের মধ্যে হোয়াইট পিপিটি পাবো, অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপটা সরে 1 মিনিটের মধ্যে আমি অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে 1 মিনিটের মধ্যে। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে? সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে রুম টেম্পারেচারেই তোমার 5 মিনিটের মতো টাইম লাগে এই অ্যালকাইল হ্যালাইডের পিপিটিটা পড়তে, ঠিক আছে? জি ম্যাম। কিন্তু প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, রুম Yes. টেম্পারেচারে তোমার কোনো কিছুই হয় না, কোনো পিপিটিই পড়ে না। এক্ষেত্রে তোমাকে যদি হিট দেওয়া হয়, হিট দিলে সেক্ষেত্রে তোমার তখন ধীরে ধীরে এই পিপিটিটা পড়ে। রুম টেম্পারেচারে কোনো পিপিটি পড়ে না, হাই টেম্পারেচারে পিপিটি পড়তে, হাই টেম্পারেচার লাগে প্রেসিপিটেশন তৈরি হওয়ার জন্য, ঠিক আছে? এভাবে আমরা টারশিয়ারি, সেকেন্ডারি এবং প্রাইমারির মধ্যে পার্থক্য করতে পারি। টারশিয়ারি মানে কি, এই দেখো হাইড্রোক্সাইড যুক্ত কার্বনটা 3টা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত আছে, তার মানে আমার অ্যালকাইল হ্যালাইডটাও কি টারশিয়ারি না? অ্যালকাইল হ্যালাইডও টারশিয়ারি। সেকেন্ডারিতে কি হচ্ছে, কার্বনটা 2টা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত আছে, সো অ্যালকাইল হ্যালাইডও আমার সেকেন্ডারি, আর প্রাইমারি ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডও আমার প্রাইমারি হবে। তো এখানে যে কথাগুলো আছে কথাগুলো কিন্তু লিখতে হবে, শুধু রিঅ্যাকশন লিখতে হবে, কথাও লিখতে হবে যদি আসে এই ধরনের। পার্থক্য করো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পার্থক্য করো, তখন তোমাদের বলতে হবে যে আমরা অ্যালকোহলকে যদি লুকাস রিএজেন্ট দিয়ে, লুকাস রিএজেন্ট মানে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যানহাইড্রাইজড জিঙ্ক ক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে আমরা তিনটার ক্ষেত্রে 3 ধরনের টাইমিং এ আমরা সেক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের হোয়াইট পিপিটি পাওয়ার কথা। এখন এই হোয়াইট পিপিটিটা আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তিনটার ক্ষেত্রে 3 ধরনের টাইমিং এ পাই। তো হ্যাঁ ম্যাডাম হ্যাঁ 3 ডিগ্রিতে তো স্টেরিক বাধা বেশি, তো প্রতিস্থাপিত হইতে তো বেশি সময় লাগার কথা না, মানে হ্যাঁ, এক্ষেত্রে কি হয় জানো, এক্ষেত্রে আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন রিঅ্যাকশন আছে না, SN1 SN2, সেই রিঅ্যাকশনটা হয়। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এখানে মেকানিজম ফলো করে SN1, যেখানে কি হয় SN1 এ কার্বোক্যাটায়ন তৈরি হয়, ঠিক আছে? SN1 এর ইন্টারমিডিয়েট হিসেবে কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন। আমরা SN1 যখন পড়বো তখন দেখবা কার্বোক্যাটায়ন তৈরি হয়। তো আমার যদি R3C+ হয়, R2C+ হয় আর RC+ হয়, ঠিক আছে? মানে বাকিটা তো হাইড্রোজেন, বাকি দুইটা তো হাইড্রোজেন, তাহলে বলো কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল? 3 ডিগ্রি। তার মানে আমি অ্যালকোহল যখন এর প্রথমে তো হাইড্রোক্সিল ছেড়ে দিবে, হাইড্রোক্সিল ছেড়ে দিয়ে এই কার্বোক্যাটায়ন তৈরি করবে। এই যে কার্বোক্যাটায়নগুলো তৈরি করলো, কে বেশি, যে বেশি স্টেবল সে বেশি তৈরি হতে যাবে না? কার তৈরি হওয়ার পরিমাণ বেশি হবে, 3 ডিগ্রি না 2 ডিগ্রি না 1 ডিগ্রি? বুঝুনি? 3 ডিগ্রি প্রথমে তারা হাইড্রোক্সিলটাকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করবে, প্রথম স্টেপে হবে এটা। তো যেহেতু আমাদের 3 ডিগ্রি বেশি স্টেবল জিনিস বেশি তৈরি হয় না কম স্টেবল জিনিস বেশি তৈরি হয়? ম্যাম কম স্টেবল না? কম স্টেবল বেশি তৈরি হয়। তুমি যদি তোমাকে যদি আমি বলি যে তুমি দাঁড়ায় থাকো নাকি বসে থাকো, তুমি কোনটা করতে পারবে বেশি বেশি করে?
বসে থাকা। হ্যাঁ, তুমি যদি কম স্টেবল তৈরি হওয়ার পর কি হবে, ও যেহেতু কম স্টেবল ও তো আবার আগের ফর্মে চলে আসবে, তৈরি হবে, তৈরি হওয়ার পর আবার সে হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়ে আবার আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে, যেহেতু সে কম স্টেবল। আর যে বেশি স্টেবল সে তো তৈরি হয়ে নড়াচড়া করবে না, সে একই অবস্থায় থাকবে, তাই না? এই কারণে বেশি স্টেবলটা বেশি পরিমাণে তৈরি হয়। এখন যদি 3 ডিগ্রি বেশি পরিমাণে তৈরি হয়, তাহলে তোমার 3 ডিগ্রি থেকে অ্যালকাইল হ্যালাইড, এরপরে আসে কি যুক্ত হবে, এরপরে আসে ক্লোরাইড এসে এখানে যুক্ত হবে। তাহলে কোনটা আমি বেশি পরিমাণে পাবো? 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রিটা আমরা বেশি পরিমাণে পাবো। আচ্ছা, এখানে ছিল আমাদের তো টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি একটা চ্যাপ্টারই পড়াতে পারলাম না। এরপরে ছিল তোমাদের সলিবিলিটি। এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা, হ্যাঁ, এগুলো আসলে আমার পড়ানোর কিছু না, এগুলো নিজেরাই তুমি যদি পড়ো নিজে নিজে পড়লে বুঝতে পারবা, সবগুলোই পড়বা। সলিবিলিটি কি হয় আমরা জানি, যেহেতু হাইড্রোক্সিল গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপ পোলার গ্রুপ, অক্সিজেন পার্শিয়াল পজিটিভ নেগেটিভ চার্জ, হাইড্রোজেনে পার্শিয়াল পজিটিভ চার্জ। সো লো মলিকুলার ওয়েট, এই হাইড্রোক্সিল গ্রুপটা যেহেতু পোলার, এখানে পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল পজিটিভ, লো মলিকুলার ওয়েট অ্যালকোহল গুলোকে কি হয় পানিতে ডিজলভ হয়, পানির সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। কিন্তু যখন মলিকুলার ওয়েট এদের বাড়তে থাকে, এই যে হাইড্রোফোবিক চেনটা মানে কি, হাইড্রোফোবিক মানে কি পানি বিকর্ষী চেনটা বড় হতে থাকে। এর ফলে কি হয়, এরা অক্সিজেন হাইড্রোজেন যেমন এদের সাথে পানির সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতেছে, উল্টা দিক থেকে এ নিজেকে পানির কাছ থেকে দূরের দিকে টানতেছে, আউটওয়ার্ড দিকে টানতেছে। এই চেইন যত বড় হবে, এই আউটওয়ার্ড পুলটা তত বড় হবে। এর ফলে কি হবে, এই হাইড্রোজেন বন্ডিং আর কোনো ফ্যাক্টরি করবে না, তখন আর সে পানিতে সলিবল হবে না। এই কারণে লো মলিকুলার ওয়েট অ্যালকোহল গুলো পানিতে সলিবল, হাই মলিকুলার ওয়েট অ্যালকোহল গুলো পানিতে ইনসলিবল। তো বয়লিং পয়েন্টের ক্ষেত্রে কি হয়, বয়লিং পয়েন্টের ক্ষেত্রেও আমরা যদি বলি ইথার বা অ্যালকেন চিন্তা করি, তাদের থেকে অ্যালকোহলের বয়লিং পয়েন্ট বেশি। কারণ হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে ইয়া হয়, তোমার কি হয় হাইড্রোজেন বন্ডিং, তো অ্যালকোহল গুলো একে অপরের সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। ইথার বা অ্যালকেনের ক্ষেত্রে সেটা পসিবল না, অ্যালকোহল গুলো নিজেরা একে অপরের সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে, নিজেরা একে অপরের সাথে দেখো হাইড্রোজেন বন্ডিং তৈরি করছে। নেক্সট হচ্ছে তোমার কার্বোক্সিলিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট কেন অ্যালকোহলের থেকে বেশি? তোমরা একটু চ্যাট বক্সে তোমাদের আইডি গুলো লিখে দাও, হ্যাঁ। কারণ কার্বোক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো আমাদের এই ধরনের একটা ডাইমার সম্ভব হয়, অর্থাৎ এখানে আমাদের কার্বনিল গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপ আছে। এই কার্বনিল আর এবং হাইড্রোক্সিল, একটা মলিকুলের কার্বনিলের সাথে আরেকটা মলিকুলের হাইড্রোক্সিলের একটা হাইড্রোজেন বন্ডিং হয়, আবার ওই মলিকুলের হাইড্রোক্সিলের সাথে অন্য মলিকুলের কার্বনিলের অক্সিজেনের একটা হাইড্রোজেন বন্ডিং হয়, দুইটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। তো দুইটা মলিকুলের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে দুইটা মলিকুলের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। এই কারণে কি হয়, কার্বোক্সিলিক অ্যাসিড গুলোর বয়লিং পয়েন্ট অ্যালকোহলের থেকে বেশি হয়। আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তিনটা অ্যালকোহলের ক্ষেত্রে কার বয়লিং পয়েন্ট বেশি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল গুলোর বয়লিং পয়েন্ট বেশি হয়, 2 ডিগ্রি গুলো কম হয়, 3 ডিগ্রি গুলোর আরো কম হয়। কারণ হচ্ছে 1 ডিগ্রি গুলোর ক্ষেত্রে আমাদের অ্যালকাইল গ্রুপ মাত্র একটা স্টিয়ারিক হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে গেলে স্টিয়ারিক বাধা একটা কম, এবং হচ্ছে আমাদের হাইড্রোফোবিক পোর্শন, অ্যালকাইল গ্রুপ মানে কি হাইড্রোফোবিক অর্থাৎ পানি বিকর্ষী পোর্শনও কম। তার মানে হাইড্রোজেন বন্ডিংটা কোথায় বেশি স্ট্রংলি হবে, 1 ডিগ্রি অ্যালকোহলে না 2 ডিগ্রিতে না 3 ডিগ্রিতে? কোথায় হবে? 1 ডিগ্রিতে হচ্ছে পানি বিকর্ষী পোর্শন কম, আবার হচ্ছে স্টিয়ারিক বাধাও কম, তাহলে হাইড্রোজেন বন্ডিং কোথায় বেশি হবে? 1 ডিগ্রিতে। 2 ডিগ্রিতে বেশি, পানি বিকর্ষী পোর্শন গুলো বেশি, 3 ডিগ্রিতে আরো বেশি। তো যেহেতু হাইড্রোজেন বন্ডিং 1 ডিগ্রিতে বেশি স্ট্রং হয়, তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল গুলোর বয়লিং পয়েন্ট কি হবে? বেশি হবে। আবার পানিতে সলিবিলিটি যদি চিন্তা করি, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল বেশি ওয়াটারে সলিবল হবে, কারণ এদের হাইড্রোজেন বন্ডিং এরা ওয়াটারের সাথে ক্ষেত্রে বেশি স্ট্রংলি করতে পারবে। কিন্তু 2 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, দুইটা হাইড্রোফোবিক পোর্শন আছে, 3 ডিগ্রির ক্ষেত্রে তিনটা হাইড্রোফোবিক পোর্শন আছে, তো এরা পানিতে ওয়াটার সলিবিলিটি কম হবে। নেক্সট আমাদের আসলো ফেনল। ফেনল মানে জানি আমরা হাইড্রোক্সিল গ্রুপটা ডিরেক্টলি অ্যারোমেটিক বেনজিনের রিং এর সাথে যুক্ত আছে, তখন আমরা সেটাকে বলছি ফেনল। এই ফেনলের বিভিন্ন ডেরিভেটিভ আছে, যেমন দুইটা হাইড্রোক্সিল গ্রুপ যখন আছে তার নাম ক্যাটিকল, যখন দুইটা হাইড্রোক্সিল গ্রুপের আবার পজিশনের বিষয় আছে, অর্থ পজিশনে থাকলে ক্যাটিকল, মেটা পজিশনে থাকলে রিসোর্সিনল। এখন এখানে তোমাদের একটা কোশ্চেন আছে যে ফেনল অ্যাসিডিক কিন্তু অ্যালকোহল নিউট্রাল কেন? ফেনল হচ্ছে অ্যাসিডিক কিন্তু অ্যালকোহল নিউট্রাল কেন, কোশ্চেন এইটা, ঠিক আছে। অ্যাসিডিটি মানে কি, যে কি করবে, ওয়াটারে প্রোটন দিয়ে দিতে পারবে। ফেনল যখন ওয়াটারে প্রোটন দিয়ে দিচ্ছে তখন আমি কি পাচ্ছি,
ফিনক্সাইড আয়ন পাচ্ছি, তাই না? জি ম্যাম। আর অ্যালকোহল যদি ওয়াটারে প্রোটন দিয়ে দেয় তাহলে আমি কি পাইতাম? অ্যালকোক্সাইড আয়ন। এই আয়নটা ধরো ইথানল প্রোটন দিয়ে দিয়েছে, চিন্তা করলাম ইথোক্সাইড আয়ন পেলাম। এখন এই ফিনক্সাইড আয়ন যদি আনস্টেবল হয় তাহলে কি করবে? সে প্রোটনের সাথে যুক্ত হয়ে আবার ফেনল তৈরি করে ফেলবে না অস্থায়ী হইলে? আর যদি স্থায়ী হয় তাহলে সে এই অবস্থায় ফিনক্সাইড অবস্থায় থেকে যাবে, সে কি আর প্রোটনের সাথে যুক্ত হয়ে আবার ফেনল তৈরি করবে? না ম্যাম। তার মানে কি ফিনক্সাইড আয়ন যত বেশি স্টেবল হবে ফেনলের অ্যাসিডিটি কি হবে? তত তত বেশি হবে। তো ফিনক্সাইড আয়নটা আমাদের স্টেবল হয়। কেন স্টেবল হয়? স্টেবল কখন হবে? নেগেটিভ চার্জ বেশি হইলে স্টেবল হবে না কম হইলে স্টেবল হবে? নেগেটিভ চার্জ কম হলে। নেগেটিভ চার্জ যত বেশি হবে সে তো তত বেশি পজিটিভের সাথে যুক্ত হতে যাবে, তত বেশি এই প্রোটনের সাথে যুক্ত হতে যাবে, তাই না? জি ম্যাম। নেগেটিভ চার্জ যদি কম হয় তাহলে স্টেবল হবে। কমটা কিভাবে হবে? এই দেখো নেগেটিভ চার্জ ফেনলের যে ফিনক্সাইড আয়নে যে বেনজিন রিং আছে, বেনজিন রিং নিজের দিকে ইলেকট্রন গুলাকে পুল করে, পুল করার ফলে রেজোনেন্স হয়। রেজোনেন্সের ফলে কি হচ্ছে? এই যে অক্সিজেনের নেগেটিভ চার্জ দেখো আমাদের পুরো রিং এর মধ্যে ছড়াই পড়ছে। তার মানে আমার এতগুলো রেজোনেন্স স্ট্রাকচারে অনেকগুলোতে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের উপর কোনো নেগেটিভ চার্জ নাই, অর্থাৎ অক্সিজেনের উপর নেগেটিভ চার্জের যে ডেনসিটি, নেগেটিভ চার্জের যে ঘনত্ব, এটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? রেজোনেন্সের কারণে। রেজোনেন্সের কারণে নেগেটিভ চার্জটা পুরো রিং এর মধ্যে ছড়াই যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? ফিনক্সাইড আয়নটা স্টেবল হচ্ছে, সে আর কিন্তু প্রোটনের সাথে যুক্ত হয়ে ফেনল সহজে তৈরি করবে না। যার ফলে কি হচ্ছে? ফেনল সহজেই প্রোটন ছেড়ে দিয়ে ফিনক্সাইড আয়ন তৈরি করে বসে থাকতে পারতেছে স্টেবল অবস্থায়, ঠিক আছে? এই কারণে ফেনল হচ্ছে বেশি অ্যাসিডিক। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যালকোহল প্রোটন ছেড়ে দেওয়ার পর যখন এই যে অ্যালকোক্সাইড আয়ন তৈরি করছে, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে, ওরকম কি রেজোনেন্স হচ্ছে এখানে? ফেনলের মতো কি রেজোনেন্স এখানে পসিবল? কোনো বেনজিন রিং আছে অক্সিজেন থেকে নিজের দিকে ইলেকট্রন টানার মতো কোনো বেনজিন রিং আছে? কিন্তু এখানে কি আছে? অ্যালকাইল গ্রুপ আছে। অ্যালকাইল গ্রুপ কি করে? ইলেকট্রন দেয় না নেয়? অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দেয় না নেয়? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট না নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট অ্যালকাইল গ্রুপের? ইলেকট্রন দেয়। ইলেকট্রন দেয়, ঠিক আছে। অ্যালকাইল গ্রুপ যেহেতু ইলেকট্রন দেয়, ইলেকট্রন দিলে কি হলো? ইলেকট্রন দিলে তোমার কি হবে? অক্সিজেনের উপরে কি হবে? নেগেটিভ চার্জ ডেনসিটি বাড়বে না কমবে? অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন দিচ্ছে, তাহলে অক্সিজেনের উপর ইলেকট্রনের ডেনসিটি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেছে। এখানে দেখো অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জটা ছিল এটা তো রিংটা নিয়ে নিচ্ছে, তাই না? তাহলে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ তো কমে গেছে, তাই না? সে কি আর প্রোটনের সাথে যুক্ত হইতে চাবে? চাবে কি সহজে? না ম্যাম। কিন্তু এই ক্ষেত্রে দেখো অক্সিজেনের উপর তো এরা নেগেটিভ চার্জ বাড়াই দিচ্ছে, তখন কি করবে? এই অবস্থায় থাকতে চাবে? নেগেটিভ চার্জ অনেক বেড়ে গেছে, আবার প্রোটনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি করবে? অ্যালকোহল তৈরি করে ফেলবে। তাহলে কি হলো? অ্যালকোহল কি প্রোটন ছাড়তে পারলো? না ম্যাম। তো অ্যালকোহল আর প্রোটন ছাড়তে পারতেছে না, কারণ প্রোটন ছাড়ার পরে যেটা পাচ্ছে সেটা কি হচ্ছে? তৈরি হওয়ার সাথে সাথে নেগেটিভ চার্জ অনেক বেশি অক্সিজেনের উপর আবার প্রোটনের সাথে যুক্ত হয়ে আবার সে অ্যালকোহল তৈরি করে ফেলতেছে। কিন্তু ফেনলের ক্ষেত্রে ফিনক্সাইড আয়নটা যেহেতু স্টেবল, সে সহজে প্রোটনের সাথে যুক্ত হচ্ছে না। সো ফেনল কি হচ্ছে? প্রোটন যে ছাড়ছে, ছেড়ে যে সে অ্যাসিডিক প্রপার্টি দেখাচ্ছে, এটা দেখাতে পারছে, কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে সেটা দেখাতে পারছে না। এরপরে ফেনলের দুইটা প্রিপারেশন ছিল, আমরা একটা পড়ছিলাম ক্লোরোবেনজিন থেকে, একটা পড়ছিলাম অ্যানিলিন থেকে। প্রিপারেশন গুলো নিজেরা একটু পড়ে নিবা। ফেনলের রিয়েকশন ছিল হ্যালোজেনেশন রিয়েকশন। হ্যালোজেনেশন রিয়েকশন আমরা দুইটা কন্ডিশনে করতে পারি। ব্রোমিন ওয়াটার, ব্রোমিন হ্যালোজেনেশন করতে পারি, এখানে দুইটা সলভেন্ট ব্যবহার করতে পারি। একটা হচ্ছে পোলার ওয়াটার সলভেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে কার্বন ডাইসালফাইড। ওয়াটার যখন সলভেন্ট হিসেবে ব্যবহার করি তখন আমরা পাই 2,4,6 ট্রাইব্রোমোফেনল, ঠিক আছে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। আর যখন আমরা কার্বন ডাইসালফাইড সলভেন্ট হিসেবে ব্যবহার করছি তখন আমরা পাই অর্থোব্রোমোফেনল, প্যারাব্রোমোফেনল, ঠিক আছে? হ্যালোজেনেশনে তার মানে আমাদের যদি ফেনল দিয়ে আমার যদি এই প্রোডাক্ট চাওয়া হয় আর এই প্রোডাক্ট চাওয়া হয়, তাহলে আমার এই প্রোডাক্ট চাইলে আমি সলভেন্ট ব্যবহার করব ওয়াটার, এই প্রোডাক্ট চাইলে আমি সলভেন্ট ব্যবহার করব কার্বন ডাইসালফাইড, ঠিক আছে? তারপর নাইট্রোজেনের ক্ষেত্রেও ডাইলিউট নাইট্রিক অ্যাসিড হইলে অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল তৈরি হবে। আর যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড হয় তাহলে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যেটাকে বলি আমরা পিক্রিক অ্যাসিড, এটা তৈরি হবে। কোব রিঅ্যাকশন তোমরা জানোই।
রাইমাটাইমের রিঅ্যাকশনে কি হয়, ফেনলের সাথে ক্লোরোফর্মের রিঅ্যাকশন হয় ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং সেকেন্ড স্টেপে কি হয়, অ্যাসিডিক হাইড্রোলাইসিস হয়। তখন আমি পাই স্যালিসাইলডিহাইড, অর্থাৎ ফেনলের সাথে 2 নম্বর পজিশনে একটা অ্যালডিহাইড গ্রুপ আসে, এটাকে বলি স্যালিসাইলডিহাইড। আবার যদি আমি ক্লোরোফর্মের জায়গায় কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করি, আমার সলভেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড, আর সেকেন্ড স্টেপে আমি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলাম, অর্থাৎ আগেরটার মতোই সব ঠিক আছে, শুধু ক্লোরোফর্মের জায়গায় কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করছি, তাহলে ফেনল থেকে পাবো আমি স্যালিসাইলিক অ্যাসিড। তো তোমাকে যদি বলা হয় রাইমাটাইমের রিঅ্যাকশন ব্যবহার করে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড এবং স্যালিসাইলডিহাইড দুটাই তৈরি করো, তাহলে তুমি কি করবা? স্যালিসাইলডিহাইড তৈরি করতে চাইলে তুমি কি করবা? 1 নম্বরে কি করবা? ক্লোরোফর্ম থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, আর 2 নম্বরে অ্যাসিডিক হাইড্রোলাইসিস হবে, তাহলে পাবো স্যালিসাইলডিহাইড। আর স্যালিসাইলিক অ্যাসিড যদি তৈরি করতে চাই 1 নম্বরে কি থাকবে? কার্বন টেট্রাক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 নম্বরে থাকবে ওয়াটার আর অ্যাসিড। আচ্ছা, যদি তোমার রাইমাটাইমের রিঅ্যাকশন না উল্লেখ থাকে, শুধুমাত্র বলা হয় ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করো, তাহলে তুমি কি করবা? কোব রিঅ্যাকশনের মাধ্যমেও ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে পারবা। ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাসপিরিন প্রিপারেশন। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করবা, স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন তৈরি করবা। ঠিক আছে? এগুলো সব তোমাদের জানা। আর ফেনলের কিছু আইডেন্টিফিকেশন টেস্ট আছে যেগুলো তোমরা ল্যাবে করেছো, ওগুলো তোমরা ল্যাবের শীটটা দেখে পড়বা। ফেনলের আইডেন্টিফিকেশন টেস্ট। ঠিক আছে? অ্যালকোহল ফেনল চ্যাপ্টার আমাদের এখানে এই পর্যন্তই। তো কিছু কি বোঝা গেছে? রিভিউ ক্লাসে কোনো লাভ হলো তোমাদের? জি ম্যাম, অনেক কিছু মনে পড়ছে? মনে পড়ছে। এখন আমার তো একটা চ্যাপ্টার পড়াতে একদিন লেগে যাচ্ছে, তো আমি আমার 3টা চ্যাপ্টার পড়াতে যদি 3 দিন লাগে যায়, অ্যামিন আর অ্যামাইনো অ্যাসিড কিভাবে পড়াবো? আচ্ছা যাই হোক, নেক্সট ক্লাসে আমরা আরেকটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো। ফার্স্ট গেলে কি তোমাদের কোনো কাজ হয়? আমি যে শেষে ফার্স্ট গেলাম, কাজ হয়েছে তোমাদের? জি ম্যাম, মোটামুটি একটা রিভিউ তো। আচ্ছা, আসলে রিভিউ ক্লাসে আসলে সেভাবে কাজ হওয়ার মতো তো কিছু না। রিভিউ ক্লাসটা মেইনলি করা হয়েছে যেন তোমরা মানে জিনিসগুলো আসলে ফ্ল্যাশব্যাক, একটু রিব্যাক হয়, একটু মনে আসে যেন তোমরা কি কি পড়ছো। সেই আমি যদি এখন চাই যে 4 মাস তোমাদেরকে যেভাবে আমি বোর্ডে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছি, তোমরা যদি সেটা চাও, সেটা তো পসিবল না। আসলে আসলে শুধুমাত্র টপিকগুলো আমরা একটু রিভিউ করতে পারি, এর থেকে পসিবল না। তোমরা দেখলা একটা চ্যাপ্টার শেষ করতে মানে আমাদের কত দ্রুত যেতে হলো, তাই না? তো এই জন্য নেক্সট ক্লাসগুলো আমাদেরকে আসলে আরেকটু ফাস্ট যেতে হবে, নেক্সট 2টা ক্লাস ইনশাল্লাহ। আর তোমাদের অন্ততপক্ষে টপিকগুলো মনে পড়বে, তোমরা স্লাইডগুলো বের করে এগুলো কিন্তু এখন পড়া শুরু করবা। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে পড়তে পারবা না। রমজান মাসে দেখা যাবে রোজা করে এত বড় দিনের বেলায় এত গরমে ক্লান্ত হয়ে যাবে, তো এখনই পড়া শুরু করবা। আর কেমিস্ট্রি কি হয়, কেমিস্ট্রি তোমরা মনে করো কেমিস্ট্রি তো বুঝি, এইচএসসি থেকে পড়ছি, আমরাই প্রাইভেট পড়াই, কেমিস্ট্রি তো আমরা পারি। হ্যাঁ, এটা চিন্তা করো, সব তো এইচএসসি সিলেবাস, এরকম চিন্তা করো। কিন্তু কি হয়, আসলে তো পুরোটাই এইচএসসি সিলেবাস থাকে না, অনেক কিছু একটু সামান্য চেঞ্জও থাকে। আবার কিছু টার্ম গুলো দেখা যায় যে ইংলিশে থাকে, আবার তোমাদের বিভিন্ন পয়েন্ট বলা হয় যে এটা মানে তোমার হয়তোবা এই যে যেমন রিএজেন্ট গুলো চেঞ্জ করে করে প্রোডাক্ট গুলো কিরকম আসবে, এই পয়েন্ট গুলো থাকে। এগুলো পরীক্ষার আগে পড়ে তো আসলে তুমি সেভাবে মাথার মধ্যে নিতে পারবে না, এই জন্য এখন থেকে পড়তে হবে। ঠিক আছে? তো এখন থেকে পড়াশোনা শুরু করো। নেক্সট ক্লাসে তাহলে নেক্সট রবিবারে আমাদের দেখা হবে, সোমবারে। টিএমডিএম আছো না? টিএমডিএম টিএফডি সবাই আছো? জি ম্যাম। টিএমডিএম কথা বলছো না কেন? মিনহাজ, জি ম্যাম। তোমাদের কোনো কথা নাই? জি ম্যাডাম, আছি তো ম্যাডাম, আমি তো কথা বলছিলাম ম্যাডাম। কথা বলছিলা? আচ্ছা, টিএমডিএম তো আমার ক্লাসে খুব ভালো করতো, ক্লাস পারফরম্যান্স। এখন সব ভুলে গেছো না? আচ্ছা, এখন টিএফডি টিএমডিএম দুজনেই খুব ভালো করে পড়ো। এগুলো কেমিস্ট্রি পড়ো, কেমিস্ট্রিতে আমি আশা করব তোমরা সবাই ভালো করবা। খাতা তো আমরাই দেখব, সবাই ভালো করবা ইনশাআল্লাহ। ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, জি ম্যাম। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো, সাবধানে থাকবা সবাই। ওকে।